কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে এমন কিছু ঘটনা আপনারা শুনতে চলেছেন যা শুনলে ভেতর থেকে শিউরে উঠবেন আপনারা। এমন কিছু শুনতে চলেছেন যা হয়তো এর আগে আপনারা কল্পনাও করেননি। এতটা নৃশংস, পাশবিক, নিষ্ঠুর ঘটনা হয়তো এর আগে আমি নিজে আপলোড করিনি। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার সাথে আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং এ ছিল মৌসুমী। এবং আপনারা যারা যারা আমার থেকে স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড হেল্প অথবা আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চাইছেন নিজের লাইফে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো মৌসুমী, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। তুমি একটা ঘটনা শেয়ার করেছিলে। আমি হোয়াটসঅ্যাপে যখন এই ঘটনাটা শুনলাম, আসামের তিনসুকিয়ার ঘটনা, খুব যদি ভুল না করি, ঘটনাটা এতটাই মারাত্মক বা এতটা নৃশংস, মানে আমি এটা ঠিক বলে বোঝাতে পারবো না। খুবই ক্রিপি এবং মানে আনফেয়ার একটা ঘটনা। খুবই নিষ্ঠুর একটা ঘটনা বলতে গেলে। ট্রু, ট্রু, ট্রু। কি ঘটেছিল মৌসুমী, একদম শুরু থেকে জানতে চাই। এবং এই ঘটনাটার সাথে তোমাদেরও একটা ঘটনা কানেক্টেড রয়েছে, সেটা পরে শুনবো। বাট আগে আমি এই ঘটনাটা জানতে চাই, কি হয়েছিল মৌসুমী? হুম তো তুমি যেমন জানোই, এটা আসামের তিনসুকিয়া বলে একটা জায়গা রয়েছে। সেখানকার ঘটনা। আর ঘটনাটা প্রায় তোমার 30-40 বছর আগের ঘটনা। এটা কোনো রিসেন্ট টাইমের ঘটনা না। ঘটনাটা আমি শুনতে পারি আমার এক দিদির কাছ থেকে। সেও আর কি তিনসুকিয়াতেই থাকে। দিদি বলতে নিজের দিদি না, ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। তো সেখান থেকেই পরিচয় অনেক দিনের। যাই হোক, তো সেই আমাকে জানিয়েছিল যাকে নিয়ে ঘটনাটা। তার নাম, মানে প্রথম থেকেই তোমাকে বলি, তার নাম ছিল শিলু রয়। ঠিক আছে, এটা তার রিয়েল নাম। আচ্ছা। হ্যাঁ। তো বিষয়টা এরকম ছিল যে মেয়েটি অল্প বয়সী একটা 18-19 বছর বয়স বা তার থেকেও হয়তো কমই হবে বয়সের একটি মেয়ে। খুব গরিব একটা ফ্যামিলি থেকে বিলং করে। ফ্যামিলি বলতে বাবা নেই, ফ্যামিলিতে শুধুমাত্র আছে তার মা। বেশ বয়স্ক তার মা। আর তার মা লোকের বাড়িতে এই রান্না করা, বাসন মাজা, এই ধরনের কাজগুলো করতো। আর মেয়েকে মানে খুব কষ্ট করে আর কি মানুষ করেছে। আহ মেয়েটিও আর কি মানে সেরকম তো পড়াশোনা মানে করেছিল, একটু পড়াশোনা করেছে, আর হাতের কাজ করতো, সেলাই টেলাই এসব করে ওদের দুজনের সংসার চলতো। সেখানে মেয়েটি একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। প্রায় 3-4 বছর তাদের সম্পর্ক চলে। এবার যে ছেলেটির সাথে সম্পর্ক হয়েছিল, সেই ছেলেটি তোমার ওদের বাড়ির থেকে মানে কি বলবো, কিছুটা দূরেই তাদের বাড়ি ছিল। আবার তারা কিন্তু মোটামুটি গ্রামের হয় না, যে গ্রামের বা সেই অঞ্চলের বেশ মানে নোন ফ্যামিলি, মানে চেনা জানা। তার ছেলেটির বাবা মাকে সবাই গ্রামের গঞ্জে সবাই চেনে। বেশ একটা মানে বড় সড় একটা ব্যাপার রয়েছে। ওদের মতন মানে ওরা যেমন খুবই গরিব একটা পরিবার থেকে মানে মেয়েটি বিলং করছে, ছেলেটি কিন্তু মোটামুটি ভালোই একটা বংশের ছেলেও তুমি বলতে পারো, সেরকম ছিল। যাই হোক, ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, 3-4 বছর সম্পর্ক চলছে। এর মধ্যে কি হয়, হঠাৎ করে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। এবার যখন এত অল্প বয়সী একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে যায়, তো ও ভীষণভাবে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায় যে কি মানে কি করবো। আর সেই সময় না মানে ওরকম চটজলদি ওই গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, কথা মানে তোমার একদম আগুনের মতন মানে ছড়াবে যদি এটা কেউ জানতে পারে। আর মেয়েটির এই ভালোবাসার সম্পর্কে কেউ কিন্তু মানে জানতো না। মেয়েটি খুব লাজুক স্বভাবের ছিল, সুতরাং ওর মাকে বা ওর যে কোনো বন্ধু বান্ধব থাকবে তাদেরকেও ও জানায়নি। ইভেন সেরকম কারোর সাথেও কথাও বলতো না, খুবই চুপচাপ স্বভাবের মেয়ে ছিল। এখন যখন ও প্রেগনেন্ট হয়ে যায়, তখন ও খুব ঘাবড়ে যায় আর কি। এরপর ও সেই ছেলেটিকে, যার সাথে সম্পর্ক ছিল, সেই ছেলেটির সাথে মানে ও কথা মানে মানে বলার চেষ্টা করে। এবার ছেলেটি না যখনই জানতে পারে মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে, ওকে ইগনোর করতে থাকে, পুরোপুরি ইগনোর করতে থাকে।
আর মেয়েটি মানে ওর কাছে রীতিমতো মানে কান্নাকাটি করে যে তুমি প্লিজ আমাকে বিয়ে করো। ছেলেটি রাজি হয় না। প্রথমত ছেলেটি তো রাজি হয়ই না। মেয়েটি যখন বলে যে হ্যাঁ তুমি কেন বিয়ে করতে চাইছো না কেন, তুমি তো আজকে তুমি তো আমাকে ভালোবাসো, সেই ক্ষেত্রে আজকে হোক বা কালকে হোক তুমি তো আমাকেই বিয়ে করতে, তো আজকে যখন এরকম একটা পরিস্থিতি এসে গেছে তুমি কেন করতে চাইছো না। ছেলেটি বলে যে দেখো তোমারও বয়স অল্প আমারও বয়স অল্প, এখন একটা ভুল হয়ে গেছে, আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। আর সেই সময় কিন্তু বাচ্চা নষ্ট করাটাও এতটা সহজ মানে ব্যাপার ছিল না। প্রথমত তোমার বিজ্ঞান বা এই যে ব্যবস্থাগুলো এতটা উন্নত ছিল না, সেখানে লাইফ একটা রিস্ক ছিল, সেটা জানা সত্ত্বেও ছেলেটা বলেছিল যে হ্যাঁ তুমি বাচ্চা নষ্ট করে দাও, পরে গিয়ে আমরা বিয়ে করবো। তো সেটা মানে রীতিমতো আর কি মিথ্যে কথা ছিল, বিয়ে করার যে প্রতিশ্রুতিটা দিচ্ছিল মেয়েটিকে সম্পূর্ণ ভুল ছিল। তো মেয়েটা সেটা জিনিসটা কিছুভাবে বুঝতে পারে, তবুও যেহেতু ভালোবাসা ছিল মেয়েটি ওকে সময় দিতে থাকে। মেয়েটি বলে যে দেখো বেশি দিন সময় নেই, মানুষ কিন্তু বুঝতে থাকবে, আমার মাই বুঝে যাবে, তখন কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। এবার এই যখন জিনিসটা হচ্ছে সেই সময় ফোন সেরকম সবার ঘরে ঘরে ফোন ছিল, ইভেন ফোন ছিল না অত। তো মেয়েটি ছেলেটির সাথে ওই দেখা করে করে এই কথাগুলো হতো। এর মধ্যে কি হয়, ছেলেটিরই বাড়ির কেউ এই জিনিসটা দেখে নেয়। দেখে যখন ছেলেটিকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, তখন ছেলেটি কি করে মানে ঘাবড়ে গিয়ে সব বলে দেয় যে এরকম এরকম ভুল হয়ে গেছে। তো ঘর থেকে তো প্রথমে মারধর করে যে এরকম কি করে হলো, এরকম একটা মেয়ের সাথে কি করে সম্পর্কে জড়ালো। যাই হোক, তারপর তারা কি করে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা কি করে, ছেলেটির একজনের সাথে বিয়ে ঠিক করে দেয়, তাদেরই পরিচিত একজনের সাথে বিয়ে ঠিক করে দিল। এখন সেটা তো ভালো, ওদের বেশ এদিকে মেয়েটা কিন্তু কিছু জানে না এই ব্যাপারে, ছেলেটির যে বিয়ে ঠিক হয়ে গেছে বা তার ফ্যামিলি থেকে সবাই জানে, মেয়েটির কোনো সেই ব্যাপারে মানে আন্দাজই নেই। মেয়েটি অপেক্ষা করে যাচ্ছে ছেলেটির জন্য যে হ্যাঁ ঠিক আছে আবার কবে দেখা করতে মানে আসবে আর কি, কবে হয়তো বিয়ের কথা বলবে, সেই সব নিয়েও আশা করে আছে। এর মধ্যে হয় কি, মেয়েটির কানে কোনোভাবে কথা যায় যে ওই অমুক বাড়ির অমুক ছেলের বিয়ে ঠিক হয়েছে, এরকম করে আশীর্বাদ হয়ে গেছে। এখন এইটি যখন মেয়েটা জানতে পারে, তখন ও আর কি হন্তদন্ত করে ছুটে যায় কাঁদতে কাঁদতে, গিয়ে তখন ও বাড়ির সামনে গিয়ে মানে চিৎকার চেঁচামেচি যেমন হয় আর কি করে, সেটা কান্নাকাটি করে যে হ্যাঁ তুমি কেন এরকম করছো, তুমি কি করে আশীর্বাদ করে নিলে, এরকম জিনিস যখন করে তখন মানে ছেলেটি কি করে, ওকে বলে যে তুমি ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, আমার কাছে কোনো উপায় ছিল না, তুমি রাতে দেখা করো আমি তোমাকে বলে দিচ্ছি। সেই জিনিসটা হয়। বলার পর কথা মতো মেয়েটি রাতে যায় দেখা করতে, দেখা করে ছেলেটি ওকে জানায় যে দেখো আমার ফ্যামিলি কখনোই তোমার আমার বিয়ে আর তোমার আমার সম্পর্ক কিন্তু মেনে নেবে না, এটা তোমাকে মানে মাথায় রাখতে হবে। তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেখান থেকে কখনোই আমার ফ্যামিলি তোমাকে মানবে না। কিন্তু ঠিক আছে আমি তো তোমাকে ভালোবাসি, তো তুমি একটা কাজ করো, তোমাকে যদি আমার সাথে বিয়ে করতে হয় তোমাকে কিন্তু আমার সাথে পালিয়ে যেতে হবে। তুমি কিন্তু আর এই ব্যাপারে তুমি কিন্তু কাউকে জানাতে পারবে না, তোমার ঘরে তোমার মাই তো আছে, তুমি কিন্তু কোনোভাবে তাকে জানাতে পারবে না এই ব্যাপারটা। আমরা আগে পালিয়ে যাই, বিয়ে শাদী করি বাইরে, তারপর যখন এখানে পরিস্থিতি সব ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা আসবো আর কি ফিরে। তখন মানতে মানুষ বাধ্য আর কি, ফ্যামিলির লোকজন মানতে বাধ্য যখন দেখবে যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আর তখন তুমি প্রেগনেন্টও, আরো তোমার মানে ভরা মাস চলবে, হয়তো আরো অনেক দিন হয়ে যাবে, তখন মানুষে মানতে বাধ্য হবে। তো তাই যদি ফ্যামিলির রেসপেক্ট চাও তো সেটাই করো, আর কাউকে কিছু জানিও না। তো এরকম বলে ছেলেটি জানিয়ে দেয় যে কবে তুমি দেখা করতে আসবে বা কবে কি হবে, সেরকম করে একটা দিন বলে দেয়, মানে রাতের দিকে আসতে বলে। তো মেয়েটি সেইভাবে ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে আসে। তবে মেয়েটি একটা কাজ করেছিল আসার আগে, ওর মাকে না একটা চিঠি লিখে এসেছিল। চিঠি বলতে চিঠিতে শুধু এইটুকুই লিখেছিল যে ও যে বেরিয়ে যাচ্ছে, যে ছেলেটিকে ভালোবাসে তার নাম দিয়ে লিখেছিল যে একে আমি ভালোবাসি, তো ওর ফ্যামিলি থেকে কখনো রাজি হবে না বলে আমরা দুজন পালিয়ে বিয়ে করছি, আমরা কিছুদিনের মধ্যে চলে আসবো, এটা বলে ও মানে মেয়েটা চলে যায় আর কি। তারপর মানে জিনিসটা এখানেই থেমে যায়, স্টপ হয়ে যায়। এরপর হয় যেটা হয় সেটা হলো, ওর মা যখন চিঠিটা পায়, ওর মা কিন্তু পড়াশোনা জানতো না, ঠিক আছে, ওর মা যে চিঠি পড়বে বা দেখবে কিছুই পারতো না। তো ওর মা যখন দেখলো যে মেয়ে ঘরে নিয়ে আসছে না এতক্ষণ, প্রথমে তো চিঠির দিকে নজরই যায়নি, তারপর যখন দেখলো রাত হয়ে যাচ্ছে আসছে না, ছোটাছুটি চারদিকে মানে করছে আর কি, খোঁজ খবর নিচ্ছে, কেউ বলছে না আমরা দেখিনি, তখন আর কি ওর মা ঘরে এসে যখন ওই খোঁজাখুঁজি করছে ওর জিনিসপত্র দেখছে, জিনিসপত্র নেই, তখন ওর মা একটা জায়গা থেকে ওই বালিশের নিচ থেকে ওরকম করে একটা চিঠি পায়, কাগজ পায়। তো সেই কাগজটা নিয়ে গিয়ে পাশের বাড়িতে দেখানোতে তখন ওর মা জানতে পারে যে আচ্ছা মেয়ে মানে আর কি এরকম লিখে দিয়ে গেছে। এখন মায়ের মন কু ডাকতে শুরু করে, মানে যখন থেকে চিঠিটা পায় এরকম লেখা দেখে তখনই ওর মায়ের মনটা না মানে খুবই মানে বিচলিত হয়ে ওঠে।
যে এরকম একটা মানে আমার মেয়ে এত শান্তশিষ্ট, এত ভালো একটা মেয়ে, ওর এরকম একটা কাজ করলো। প্রথমত ওর মা মানতে চায় না, দ্বিতীয়ত ওর মা ভাবে যে জিনিসটা মনে হয় ঠিক হচ্ছে না, মায়ের মন বলে কথা। তো ওর মা তার পরের দিনই কি করে, পুলিশ স্টেশনে যায়, গিয়ে খবর দেয় যে এরকম এরকম ব্যাপার হয়েছে, তো আমার মেয়েকে আপনারা খুঁজুন। তো যেহেতু মেয়েটি প্রথমে তো তোমার 18 বছর হয়ে গেছিল, প্লাস ও তোমার চিঠির মধ্যে লিখে দিয়ে গেছিল যে ও পালিয়ে যাচ্ছে স্বইচ্ছায়, সেখানে পুলিশ কোনো অ্যাকশন নেয় না। পুলিশ বলে যে তোমার মেয়ে পালিয়ে গেছে, ও ঠিক চলে আসবে, অপেক্ষা করো, 3-4 দিনের মধ্যে লিখেই তো চলে আসবে, ছেড়ে দাও। তো বলে কেউ কোনো অ্যাকশন নেয় না। তো কি করবে, মানে ওর মায়েরও তো আর কোনো কিছু করার যে ক্ষমতা যার কাছে গেছে, তারা যদি সেভাবে রিপোর্ট না লেখে, তারা যদি সেভাবে কিছু না করে, তাহলে তো তাদের কিছু করার নেই। তো সে ঘরে চলে আসে। এরপর উম, কিছুদিন হয়ে যায়, কিছুদিন বলতে ধরে নাও এই ঘটনাটা 3-4 দিন পরের আমি ঘটনা বলছি। যেই জায়গাটা ছিল তিনসুকিয়া, তার থেকে 4-5 কিলোমিটার দূরে একটা কোন একটা গ্রাম ছিল, গ্রামটার নাম আমার এখন মনে পড়ছে না, একটা গ্রাম ছিল। গ্রামে একটা খাল ছিল, সেই খালটার ধারে একটা একটা লাশ উঠে আসে। সকালবেলা যে আর কি ওখানে মানে শৌচকর্ম করতে গেছিল, সে আর কি এরকম দেখে সে চিৎকার চেঁচামেচি করে, মানে গ্রামের লোক জড়ো করে। তারপর তো পুলিশ আসে, ইনভেস্টিগেশন হয়। হওয়ার পর যখন নিয়ে যাওয়া হয়, তখন মানে পুলিশ মানে পোস্ট মানে একটা লাবারিশ লাশ, আশেপাশে খোঁজ খবর দেওয়া হয় যে কেউ হারিয়েছে কিনা বা কিছু হয়েছে কিনা, কে এসেছে কিছু বোঝা যাচ্ছে না, শুধু এইটুকু বোঝা যাচ্ছিল যে একটা ফিমেল বডি, আর বডিটা মানে শনাক্ত করা যাচ্ছিল না। খুবই মানে খারাপ ভাবে মানে বডির অবস্থা হয়েছিল, প্লাস জলে যেহেতু ডুবে ছিল জিনিসটা, সুতরাং কি হয়, বডিটা প্রচন্ড ভাবে ফুলে গেছিল। আর বডিটার কিছু বোঝা যাচ্ছে চারদিকে না, মানে ফাটা ফুটো, কাটা ছেঁড়া, মানে এরকম ধরনের বডিটা না, মানে খুব একটা মানে বিচ্ছিরি রকম একটা অবস্থায় ছিল। তো তখন আর কি বডিটার পোস্টমর্টম করা হয়। তো পোস্টমর্টমে যখন রিপোর্ট আসে, সেই রিপোর্টটা মানে পুরোপুরি পুলিশ কিন্তু খোলাসা করেনি, মানে যে গ্রামের লোকজন ছিল তাদের কাছে, কারণ কি তাদের তো কেউ না, তো সেভাবে খোলাসা করা হয়নি। কিন্তু যখন গ্রামের মানুষরা জিজ্ঞাসা করেছিল যে হ্যাঁ কি হয়েছে, মেয়েটা কে কিছু জানতে পারা গেল কিনা, পুলিশ শুধু এইটুকুই বলেছিল হয়তো জলে ডুবে মারা গেছে। কিন্তু যেইটুকু মনে হচ্ছে, এক তো মানে মেয়েটি প্রেগনেন্ট ছিল, এটা বলে যে যেই বডিটা ছিল একটা মেয়ের ছিল, সেটা প্রেগনেন্ট ছিল, আর খুব খারাপ ভাবে আর কি মানে মারা গেছে, জলে ডুবে মারা গেছে বা তাকে ডুবিয়ে মারা হয়েছে, মানে এরকম পুলিশ না খুব একটা বেশি মানে জিনিসটাই কি বলবো গা করে না, মানে রিপোর্ট বেরিয়ে গেছে বা জিনিসটাকে যে খোলসা করে বলবে যে এরকম এরকম ঘটেছে, সেটা পুলিশ বলে না। সেই জিনিসটা যখন হয়ে গেল, এই যে পোস্টমর্টম হয়ে গেল, বডিটা উদ্ধার করা হলো, তারপর থেকে একটা নতুন জিনিস শুরু হলো। এই যে খালপাটটা, সেখান থেকে গ্রামের যেই যেত সেই রাস্তা দিয়ে, সে দুপুরে যাচ্ছে ধরো, ভোরে বেলা যাচ্ছে ধরো, বা সন্ধ্যায় যাচ্ছে, যেই যেত সেই না পজেস হয়ে যেত, তাকেই, হ্যাঁ পজেস হয়ে যেত, সেই যেই যেত। মানে গ্রামের অধিকাংশ মানুষই এই জিনিসটা ফেস করেছে। প্রথমে গা ভারী হয়ে যেত, তারপর তাদের আর কিচ্ছু মনে নেই। তারপর তারা কি করতো, যাদের সাথে এই জিনিসগুলো ঘটতো, তারা গ্রামে আসতো, গ্রামে এসে চিৎকার করে করে নিজের নাম বলতো, নামটা বলতো যে আমার নাম, শুধু নামটা কিছু বলতো না, শুধু এটা বলতো যে আমার মা আছে ওখানে, আমার বাড়ি, আমার নাম শিলু রয়, আমার মাকে গিয়ে জানাও যে আমি এখানে মরে পড়েছিলাম। আমার মা কিন্তু জানেও না, এই এই জিনিসটা বলতো। আর এটা বলতো যে আমাকে মারা হয়েছে। এখন যখন এই জিনিসটা একজন, দুজন, তিনজন, চারজন যখন এইভাবে যখন মানে কন্টিনিউ বেসিসে যখন জিনিসটা ঘটতে থাকলো, তখন কি হলো, এই খবরটা আবার পুলিশের কানে পৌঁছায় যে এরকম ঘটনা ঘটছে, যখন থেকে ওই লাশটা পাওয়া গেছে তখন থেকে এরকম ভাবে গ্রামের মানুষদেরকে ভূতে ধরছে। এটা বলা হয়, মানে ডাইরেক্ট এই কথা বলা হয় যে ভূতে ধরছে। তো কি ব্যাপার, কি বিষয় ধরছে, তো শিলু রয় এই নাম তো। আর যেহেতু ওই বউটিও মানে কমপ্লেন লিখিয়েছিল অনেকদিন আগে গিয়ে, বা সেটা অন্য গ্রামের, মানে এটা প্রায় অনেকটা দূরে। তো খোঁজ খবর নেওয়া হয় যে আশেপাশের গ্রামে কিছু, যেহেতু মেয়েটার নামও বলছে, নিজের গ্রামের নামও, মানে মেয়েটা যাদেরকে প্রসেস করছে আর কি, গ্রামের নাম ঠাম সব বলছে। তখন গিয়ে খোঁজ খবর নেওয়া হয়, দেখে যে হ্যাঁ এরকম একজন মেয়ে তো সত্যিই নেই। তখন তো তার মাকে জানা হয় যে এরকম ঘটনা ঘটেছে, হয়তো আপনার মেয়ে হয়তো মারা গেছে, আমরা বুঝতে পারছি না, বিষয়টা হলো এরকম একটা লাশ পাওয়া গেছিল প্রেগনেন্ট অবস্থায়, তো তার সাথে মানে এরকম ঘটনা ঘটেছে। আর এইভাবে ও পজেস্ট করছে সবাইকে। তো সেই জিনিসটা শোনার পর তো প্রথমত তার মা তো বিশ্বাস করে না, কারণ কি নিজের সন্তানের ব্যাপারে এই কথাগুলো তো সত্যি বলতে বিশ্বাসযোগ্য নয়। তারপর তো প্রচন্ড কান্নাকাটি করে। তোর মাকে বলা হয় যে আপনি শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করুন, ঠিক আছে।
এরপর ওর মা কি আর করবে, মেয়ের কোনো মানে খোঁজ পাওয়া যাচ্ছে না, এরকম হয়েছে। আর তখন অলরেডি যে বডিটা হয়েছিল সেটা মানে কি বলবো, পুড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু মানে একটা কি বলবো লাবারিশ লাশ, যেহেতু তো সেটা তো আর বেশি দিন ধরে রাখার কোনো মানে নেই, আর কোনো খোঁজ খবর। আর লাশটা না পুড়ছিল না, যেহেতু তোমার জলে চুবে ছিল, ফুলে ছিল, লাশটা পুড়ছিল না খুব মানে ইয়েতে। স্বাভাবিক। হ্যাঁ। হ্যাঁ, খুব খারাপ মানে লাশটা যখন মানে কি বলবো, জীবিত অবস্থায় তো সে কষ্ট পেয়েছে মেয়েটা। পরে জানা যাচ্ছে লাশটা যখন পুড়ছিল না, তখন ওকে লিটারালি ওই যে শাবল টাইপের জিনিস হয়, খোঁচা খোঁচা বাঁশ লাঠি, ওটা দিয়ে না ওকে ফাটিয়ে ফাটিয়ে জল বের করা হয়েছে ওর শরীর দিয়ে। তারপর এ ওকে বাবা। মানে কোন রকম খুব খারাপ ভাবে মানে মানে লাশটাও খুব খারাপ ভাবে পোড়ানো হয়েছে। এই জিনিসটা হয় লাবারিশ লাশগুলোর সাথে, যেগুলো হয় আর কি। তো যাই হোক, ওর মা শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে, কিন্তু সেই জিনিসটা না কোনোভাবে হয় না। ওর মা মানে যখনই মানে গরিব মানুষ যেইটুকু যা জোগাড়জান্তি করতে পেরেছে সেটা করেছিল, কিন্তু ওর মা না কোনোভাবে সেটা কমপ্লিট করতে পারে না। ব্রাহ্মণ যাদেরকে ডেকেছে তারা এসেছিল, কিন্তু ঘরে না মানে কাইন্ড অফ উৎপাত শুরু হয়ে গেছিল, যে কোনোভাবেই ওই শ্রাদ্ধ শান্তির কাজ করতে দেওয়া যাবে না। মানে আকুল কণ্ঠে কান্নার আওয়াজ আসছিল। এই যখন যজ্ঞ যখন শুরু করেছিল ওরা, ওই যজ্ঞের ভেতর থেকেই মনে হয় যেন কেউ কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে, মানে খুব করুণ কণ্ঠে কাঁদছে। তো ওই দেখে যারা মানে এটা তো সাধারণ ব্রাহ্মণরা পুজো করতে এসেছিল, তারা ওই ফেলে রেখে পালিয়ে গেছে, তারা কেউ কিছু করেনি। গেল সেটা। এরপর হলো জিনিসটা, ওই খালের পাড় থেকে একে একে না একটা একটা করে কিছুদিন বাদে বাদে লাশ পাওয়া শুরু হলো। লাশ বলতে ইয়াং ছেলেদের, 19 বছর, 22 বছর, 23 বছর এরকম ছেলের লাশ পাওয়া শুরু হলো। মানে আয়ে দিনই মানে ওই রাস্তাটায় যাওয়াটা গ্রামের মানুষদের পক্ষে মানে একদম মানে কি বলবো, খুব মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছিল। তারা সবাই জানতো ওখানে গেলে এক তো ভূতে ধরবে, আর না হলে কোনো কিছু একটা দেখবো, লাশ হয়তো পড়ে আছে দেখবো, যেটা কিন্তু আগে কখনো এরকম হয়নি গ্রামটায়। তো ওরকম যেতে গিয়ে প্রথমে এরকম একজনের লাশ পাওয়া যায়, আবার লাশ পাওয়া যায়, এরকম মানে কিছু মানে 1 মাসের মধ্যে প্রায় 3টে থেকে 4টে ছেলের লাশ পাওয়া যায়। এরপর যখন পুলিশ ইনভেস্টিগেশন আবার করে যে এরকম হচ্ছে কেন, এই জিনিসগুলো মানে যখন থেকে ওই প্রথম লাশটা পাওয়া গেছিল মেয়েটির, তারপর থেকে এই জিনিসগুলো যে ঘটে চলেছে, তখন যখন ইনভেস্টিগেশন করা হয়, তখন দেখা যায় এই যে 4টে ছেলে যে মানে মারা গেছে, তারা কিন্তু সবাই একজনের সাথে লিঙ্ক। যার নাম ওই শিলু রয় যে লিখে গেছিল চিঠিতে, মানে নামটা দিয়ে তো লিখে গেছিল, ছেলেটির নাম আমার ঠিক এখন মনে নেই, ধরে নিলাম যে আমি পলাশ বলে একটা নাম আমি ধরে নিলাম, যে লিখে গেছিল যে আমি পলাশকে ভালোবাসি, আমি ওর সাথে মানে পালিয়ে যাচ্ছি। তো জিনিসটা তো পুলিশদের কাছেও চিঠিটা ছিল, ওরাও দেখেছিল, তো ওরা কানেক্ট করতে পারছে এই পলাশের সাথে এই 4জনের কিন্তু বন্ধুত্বের সম্পর্ক ছিল, বা ওরা হয়তো কোনোভাবে এর সাথে আত্মীয় সম্পর্কে ছিল, মানে ওর সাথে কানেক্টেড ছিল। এই যে জিনিসটা যখন প্রকাশ পায় যে হ্যাঁ পলাশের সাথে কানেক্টেড এই জিনিসটা হয়, আর এরকম করে লাশ পাওয়া যাচ্ছে, তখন পলাশকে আবারও ইন্টারোগেট করা হয়। এবার যখন ওকে মানে জিজ্ঞেস করা হয়, ও আবারও ডিনাই করে। ও বলে যে কে মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, সেটা তো আমার দোষ না, কাকে ভূতে ধরছে কি হচ্ছে। আর তখন অলরেডি ছেলেটার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, ছেলেটা অলরেডি বিয়ে করে ফেলেছে। তখন বলছে দেখুন আমি সুখে শান্তিতে ঘর করছি, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমি আমি জানি না পলাশ নামের যে আমি একাই সেটা তো না। তো হতেই পারে যে ও কে কি লিখে দিয়ে গেছে, কোথাকার কোন মেয়ে কি লিখে দিয়ে গেছে, সেটা নিয়ে আপনি আমাকে ধরছেন কেন, আমার এরকম কোনো ব্যাপার নেই। তো সেই জিনিসটা মানে যেহেতু পুলিশদের কাছে মানে সেরকম কোনো মানে শক্তপোক্ত কোনো প্রমাণ ছিল না, পুলিশরাও কিছু করতে পারছে না, যেহেতু গ্রামের কিন্তু বেশ চেনা জানা লোকের ছেলে, সুতরাং ওই চটজলদি যে মানে জেলে নিয়ে ভরে দেবে সেই জিনিসটাও পারছে না। তো পুলিশদেরও কাইন্ড অফ কিচ্ছু করার ছিল না, পুলিশরাও বসে বসে দেখছিল যে আর কি কি হতে পারে। এর মধ্যে একদিন হয় কি, একজন একটা ওই অল্প বয়সেরই ছেলে, 20-21 বছরের বয়সের ছেলে আর কি, ছুটে গিয়ে মানে মানে যেদিনকে ঘটনাটা ঘটে, ছুটে গিয়ে মানে পুলিশ স্টেশনে ঢোকে কাঁদতে কাঁদতে গিয়ে, মানে পুলিশের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যে আমাকে বাঁচিয়ে নিন না, মানে আমার প্রচন্ড ভয় করছে, আমিও হয়তো মারা যাব। তো এটা ছিল ছেলেটার প্রথম কথা। তখন পুলিশ ভাবে যে হয়তো কেউ তাড়া করেছে বা কিছু হয়েছে, তখন পুলিশ জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কে তোমাকে মারবে, কি হয়েছে। তখন ছেলেটা বলে যে আমি শিলু রয়ের যে কেসটা হচ্ছে সেটার ব্যাপারে আমি আপনাদের সব জানাবো, যদি আমি আপনাদের না জানি তাহলে হয়তো আমারও ওই পরিস্থিতি হবে। তখন তো পুলিশ এই যেই নামটা শুনেছে শিলু রয়, তখনই ওরা মানে নড়ে চড়ে বসেছে। তখন জিজ্ঞেস করে যে হ্যাঁ বলো কি হয়েছে। তখন ছেলেটি জানায় এই যে ছেলেটির সাথে, যে পলাশ বলে ছেলেটির সাথে যে সম্পর্ক ছিল, ওর ঘরের লোকরা যখন জানতে পেরে যায় ব্যাপারটা যে হ্যাঁ এরকম একজনকে প্রেগনেন্ট করে দিয়েছে একটা গরিব ঘরের মেয়েকে, তখন তো তারা মানে লিটারালি আর কি ওকে পেটানো শুরু করে, মারধর করে যে হ্যাঁ তুই কেন এটা করলি।
তখন ছেলেটি বলে তুমি চিন্তা করো না, তোমরা যার সাথে বিয়ে ঠিক করেছো আমি তার সাথেই বিয়ে করবো। আর তখন ওরা যখন ফ্যামিলি বলে যে তাহলে ওই মেয়েটার কি হবে, তখন বলে ও আমি দেখে নেবো, তোমরা চিন্তা করো না, আমি দেখে নেবো। তখন ছেলেটি কি করে, ছেলেটির যে 4-5টা বা 6টা বন্ধু ছিল তাদেরকে ডাকে, আর ছেলেটির মামাতো বা পিস্ততো 2 ভাইকে ডাকে। ডেকে ছেলেটি প্ল্যান করে যে এরকম ভাবে ও করছে, যদি গ্রামে জানাজানি হয় তাহলে বদনামি হবে, তাহলে কি করা যায়, মেয়েটির সাথে এখন কি করা যায়। তখন সবাই মিলে একটা প্ল্যান করে যে ঠিক আছে তুই ওকে এভাবে বলিস না, ওকে এভাবে বললেও কখনই আসবে না, ওকে তুই খুব ভালোভাবে ভালোবেসে ডাক, ও তো তোকে ভালোবাসে, ও তোর কথা বিশ্বাস করে ও ঠিকই চলে আসবে। তো সেই কথা মতো আর কি ওকে, যেমন তোমাকে বললাম যে মেয়েটি যে কাঁদতে কাঁদতে যে গেছিল ওর কাছে যে হ্যাঁ কি হলো, তো সেদিনকে ওদের প্ল্যান হয়ে গেছিল। তো ছেলেটি ওকে ডাকে যে তুমি তারপরে মানে কিছুদিন একটা ডেট দেয় যে তুমি এই দিনকে আসো, আমরা সেদিনকে পালিয়ে আর কি বিয়ে করবো, আর তার আগে আমি একটু ব্যবস্থা করে নিই, কোথায় গিয়ে আমরা থাকবো, কোথায় বিয়ে করবো, আমাদের তো ব্যবস্থা করতে হবে। তো মেয়েটি তো খুব খুশি হয়, তো মেয়েটি চলে যায়। এরপর যেদিনকে মেয়েটি আর কি আসে, ওকে প্রথমে ছেলেটি নিতে এসেছিল, যে পলাশ সেই নিতে এসেছে। সে নিয়ে আর কি মেয়েটিকে নিয়ে মানে একটু এগানোর পর মেয়েটি দেখে ছেলেটির আরো 6-7টা বন্ধু আর কি আশেপাশে আর কি এসে দাঁড়ায়। তো মেয়েটি বলে যে এরা কারা, মেয়েটি বলে এরা কারা, এরা কেন এসেছে। তো ছেলেটি স্বাভাবিকভাবেই বলে যে এরা তো আমার বন্ধু, তারপরে এটা আমার মাস্তো, মানে পরিচয় করে সবার সাথে, এর নাম এটা, এর নাম এটা, এই কাজ করে ও, তারপর জানায় যে এটা আমার মাস্তুতো দাদা, এটা আমার পিস্তুতো দাদা, এদেরকে আমি বলেছি তো এরা আমাদের সাহায্য করবে, কারণ কি দেখো আমার পক্ষে তো একা একা সম্ভব না, আমরা এখন এত রাতের বেলা বেরাবো, আমরা বিয়ে করব, তারপর আমাদের কোথাও তো একটা থাকতে হবে, কারণ কি বাবা মা তো রাজি হবে না, তো আমাদের তো লোকাতে হবে, তো এরা আমাদের সাহায্য করবে। আর মেয়েটাও ছিল প্রচন্ড সরল আর ভালোবাসায় অন্ধ, মেয়েটাও বিশ্বাস করে নেয়। তো মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে চলো। তো মেয়েটিকে ওরা কি করে, বেশ অনেকটা দূরে, তিনসুকিয়া থেকে অনেকটা দূরে ওরা নিয়ে যায়। নিয়ে গিয়ে একটা জায়গা ওরা আগে থেকেই ডিসাইড করে রেখেছিল যে এই জায়গায় আমরা ওকে নিয়ে যাব। নিয়ে গিয়ে একটা তোমার মানে একটা ফাঁকা মাঠের মতন, মানে মাঠ কি বলবো, মানে তখনও বাড়িঘর ওখানে অতটা তৈরি হয়নি, ওখানে একটা না মানে একটা বিল্ডিং হয়তো তৈরি হচ্ছিল, আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতেই ছিল, মানে ওই একতলার মতন মানে কোন রকম তৈরি হয়েছিল, সেখানে মানে ঢুকিয়ে দেয় ওকে, নিয়ে বলে যে তুমি এখানটা চলো। তখন ও বলে যে এখানে কেন যাচ্ছি আমরা, তখন বলে যে চলো না, ওখানে ভেতরে বিয়ের ব্যবস্থা করেছে, এত রাতে কোথায় যাব। তো বলে ওকে নিয়ে যায়। এরপর যখন ওকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে জল খেতে দেয়, বলে যে তুমি জল খাও, তুমি এত রাস্তায় হেঁটে এসেছো, মানে খুব ভালো ব্যবহার করছে, যেমন মানে ভালোবাসার মানুষরা যেমন করে। তো ও খুব খুশি, মনে প্রচন্ড আনন্দ, প্রচন্ড আশা যে হ্যাঁ চলো আমি এতদিন যাকে ভালোবেসেছি তাকে পাবো। তো ও জলটা খায়। এরপর ওই জলের মধ্যে না মানে নেশা জাতীয় কোনো দ্রব্য মেশানো ছিল, এবার সেটা ওকে খাইয়ে দেয়। খাওয়ানোর পর থেকেই মানে ওর শরীর খারাপ হতে শুরু করে, মানে অসুস্থ হতে ও শুরু করে। তখন আর কি ওরা একে একে হাসতে থাকে ওর উপর। এরপর ওকে ওই যে 7জন যারা যারা ছিল, ওই ছেলেটি বাদ দিয়ে পলাশ বাদে আরো 7জনের মতন ছিল, তারা ওই মেয়েটিকে প্রেগনেন্ট অবস্থাতেই এক একজন করে ধর্ষণ করে। ওই ওই ঘরটার মধ্যে এক একজন করে ওকে অবস্থাতে ওরই ভালোবাসার মানুষের চোখের সামনে ওকে ধর্ষণ করা হয়, খুব ব্রুটালি ওকে ধর্ষণ করে। খুব জানোয়ারের এখনো সীমা কিছুই তুমি জানো না, তুমি শুনলে মানে আরো অবাক হয়ে যাবে। আমি যে বলছি আমার নিজেরই গলা কাঁপছে, খুব যখন আমি ঘটনাটা শুনেও ছিলাম প্রচন্ড কষ্ট লাগছিল, একটা মানুষের ওপর যে একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে এসেছে, তার সাথে যে কতটা নির্মম হতে পারে মানুষ, সেই জিনিসটা ভাবতে গেলেও গায়ে কাটা দেয়। তো যাই হোক, ওর সাথে এক একজন করে ধর্ষণ করতে থাকে, খুব ব্রুটালি ধর্ষণ করে। তো মেয়েটার মানে পুরো অবশ হয়ে গেছে, মেয়েটা সব, ওর জ্ঞান আছে, ওর প্রাণ আছে, ও সব শুনতে পারছে, ও সব দেখতে পারছে, কিন্তু ওর শরীরে আর কোনো জোর নেই, ও পুরো নিস্তেজ হয়ে পড়ে আছে। এরপর যখন ও পড়ে আছে, ছেলেগুলো কি করে, ইনক্লুডিং পলাশ যাকে ও ভালোবাসতো, ছুরি নিয়ে এসেছিল, ঠিক আছে, বেশ মানে ধারালো যে ছুরিগুলো দিয়ে আমরা সবজি মাংস এইসব জিনিস কাটি, ওই ছুরিগুলো নিয়ে কি করে মেয়েটির হাতে, পায়ে, বুকে, পেটে, পিঠে, মুখে, চারদিকে না খুব এরকম ডিপ ডিপ করে আঘাত করতে শুরু করে, ছুরি দিয়ে পুরো কাটতে শুরু করে মেয়েটাকে। মানে কেটে যে টুকরো করছে সেটা না, কিন্তু পুরো অঙ্গগুলোর মধ্যে মানে ধরো হাতে 4-5টা টুকরো, মানে হাতে 4-5টা কাট লাগিয়ে দিয়েছে, ডিপ ডিপ পুরো মানে গোপাচ্ছে আর কি ছুরি দিয়ে, লিটারালি মানে গোপানো যাকে বলে, ছুরি দিয়ে গোপাতে শুরু করেছে। আর মেয়েটা ওই অবস্থাতেই মানে গোঙাচ্ছে, কাঁদছে, মানে ওই অবস্থাতেই গোঙাচ্ছে, মানে ওরকম তো আর অবস্থা নেই যে চিৎকার করবে, সেই অবস্থাতেও মেয়েটা নেই, কাঁদছে খুব জোরে জোরে, আর হাত জোর করছিল মেয়েটা। ছেলেটির বর্ণনা অনুযায়ী মেয়েটা হাত জোর করছিল কোনোভাবে, যে ছেড়ে দিতে ওকে বলছিল, কাঁদছিল, হাত জোর করছিল।
তারপর কি করে, এই যে কাটা যে জায়গাগুলো, ওর শরীরে প্রায় তোমার 40 থেকে 50টা কাট মারে ওরা। এই যে কাটা জায়গাগুলো যে ক্ষত যে তৈরি হয়েছে, রক্ত পড়ছে সেখান থেকে, ওরা ব্যাগে করে বোতলে নিয়ে তোমার অ্যাসিড নিয়ে এসেছিল। সেই অ্যাসিড বোতলের তোমার এই ঢাকনায় ঢালছে, আর এক ঢাকনা করে ওই যে ফাঁকা জায়গাগুলো যে তৈরি হয়েছে সেই ফাঁকা জায়গায় পুরো ঢাকনাটা ঢালছে আর হাসছে। এটা ছিল ভাই ছেলেটার কি ডেসক্রিপশন। বলছো এসব তুমি? এটাই মেয়েটার সাথে, মানে মেয়েটা লিটারালি বেঁচে আছে, জ্যান্ত অবস্থায় রয়েছে, কিন্তু ওর সাথে ওই জ্যান্ত অবস্থাতে ওরা এই নৃশংসতাটা করছে। ওরা লিটারালি ঢাকনা করে, এটা ছেলেটারই মুখের মানে বক্তব্য, ছেলেটাই বলছে যে আমিও করেছি, আমিও ছিলাম, আমি গালের যে ক্ষতটা ছিল ওর মধ্যে ঢেলেছি, ছেলেটা বলছে। আর ও যে পলাশ ছিল, ওর যে ভালোবাসা, ও পেটে ঢালছে, ও হাসছে, পায়ে ঢালছে, কেমন লাগছে কেমন লাগছে বলে জিজ্ঞাসা করছে ওকে আবার। আর মেয়েটি মানে হাত মানে কি বলবো, ওই অবস্থাতেও হাত জোর করে আছে ওদের কাছে ছেড়ে দেওয়ার জন্য। তো ওদের মানে পাশবিকতার কোনো সীমা নেই, ওরা ওরকম করে অ্যাসিড ঢেলেছে, পুরো পুড়িয়েছে ওকে, যতটা সম্ভব পুড়িয়েছে। এরপর ওরা কি করে, যার যে জিনিসটার জন্য মেয়েটা এত মরিয়া হয়ে উঠেছিল বাচ্চাটার জন্য, যে হ্যাঁ আমার বাচ্চা আছে পেটে, আমি বাচ্চাটা নষ্ট করব না, কি করে, পলাশ ওই যে জায়গাটায় নিয়ে গেছিল, সেটা তো তোমাকে বললাম আন্ডার কনস্ট্রাকশন, ওখানে না অনেক ধরনের তোমার ওই সিমেন্টের ছোট বড় চাই পড়েছিল, ছোট বড় মানে তোমার এই ঘর বানানোর জন্য যেমন চাই পড়েছিল। পলাশ কি করে, একটা চাই নিয়ে আসে, নিয়ে এসে মেয়েটাকে বলে যে কি তোর বাচ্চার প্রতি তো খুব মায়া, এনে তোর বাচ্চাকে এনে, তুই যদি বাচ্চাটা না আসতো তাহলে হয়তো আরো তোকে নিয়ে ফুর্তি করতে পারতাম। তো যেহেতু বাচ্চাটা এলো, আমার সবকিছু নষ্ট হলো, আমাকে এখন এইসব করতে হচ্ছে, তোর জন্য আমাকে চরজুতো খেতে হয়েছে ঘরের লোকের কাছে। আর এটাও বলেছে যে তুই ভাবলি কি করে, তোর মতন একটা নোংরা একটা খিস্তি দেয়, যে তোর মতন একটা মেয়েকে আমি ঘরের বউ করব, তোর সাথে তো আমি ফুর্তি করছিলাম, তুই যদি আজকে এই জিনিসটা না করতি তাহলে তুই বেঁচে যেতি, নষ্ট করে দিতে পারতি বাচ্চাটা। তো বলে হেসে হেসে কি করে, ওই পাতটাকে নিয়ে, যে যে তোমার পাথরের যে জিনিসটা ও ধরেছিল সেটা নিয়ে ওর পেটের মধ্যে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক আছে, তারপর মানে কি বলবো, ওর তো মানে এই যে জিনিসটা ঘটে তারপর তো সাথে সাথে ব্লিডিং শুরু হয়, মানে যেখান থেকে আর কি যোনিপথ, যেখান থেকে মানে পিরিয়ডস হয় মেয়েদের, ওরকম করে না ভেসে মনে হচ্ছিল কি নাড়ি বুড়ি বেরিয়ে যাচ্ছে, এরকম ধরনের বেরিয়ে আসে। এরপরে এই যে 6-7টা যে ছেলে, প্রত্যেকে এক একটা এক একটা পাথর হাতে নেয়, আর মেয়েটি মানে ওপর থেকেই মেয়েটির পেটে একটা 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 করে ফেলে। 7-8 জন মিলে ওই পাথর ফেলে মেয়েটির পেটে, আর মেয়েটির পেটটা না ফেটে গেছিল, হাঁ হয়ে গেছিল। তুমি ভাবো মেয়েটির প্রাণ, মেয়েটির তখনও বেঁচে আছে, মেয়েটির তখনও নিঃশ্বাস চলছে, আর মেয়েটি না মানে চোখ ঠোক তো প্রায় বন্ধ হয়ে আছে, কিন্তু তবুও মেয়েটি তাকিয়েছিল শুধু ওর ভালোবাসার মানুষটার দিকে, তখনও তাকিয়ে আছে। এবার যেহেতু ও তাকিয়ে আছে, ও মরছে না এত কিছুর পরেও, তখন ছেলেটি কি করেছে, ওই ছুরি নিয়ে ওর চোখের মধ্যে ওই ছুরি দিয়ে পুরো চোখটা গেলে দিয়েছে, দুটো চোখই পুরো গেলে দিয়েছে। গেলে দেওয়ার পর তখন দেখছে ধীরে 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 মেয়েটি মানে মারা গেছে আর কি, মানে পুরোই নিস্তেজ তো এমনি হয়ে গেছিল, নিঃশ্বাসও, তারপরে নাকের কাছে হাত নিয়ে দেখলো যে হ্যাঁ মারা গেছে, এবার কি করবো। তো এবার কথা হলো যে এখানে তো ফেলে রাখা যাবে না যদি ইয়ে হয়, আর এখানে সবাই যেহেতু মেরেছে সবার হাতের ছাপ হতে পারে বা কিছু হতে পারে, তোরা এই সেই জিনিসটা নিয়ে মেয়েটির বডিটাকে নেয়, একটা ব্যাগের মধ্যে কোন রকম মুড়িয়ে গিয়ে ওই তোমার ওই খাল পাড়ে গিয়ে ফেলে দিয়ে আসে। এই ঘটনাটা ওরা ঘটায়। এবার সেই জিনিসটা ছেলেটি স্বীকার করছে পুলিশের কাছে। তো পুলিশ বলছে যে তোমরা এতটা নৃশংস, তোমরা সত্যি মানে, পুলিশ না নিজের কানে বিশ্বাস করতে পারছে না। পুলিশ বলছে তোমরা সত্যি মানে এতটা নৃশংসতা করেছো, এটা কি আদৌ সম্ভব কোনো মানুষের পক্ষে? তো ছেলেটি বলছে যে হ্যাঁ আমরা এটা করেছি, তার প্রমাণও আছে। তো কি প্রমাণ? বলছে যে জায়গাটা আমরা করেছি আপনি সেখানে চলুন। তো ছেলেটি পুলিশগুলোকে নিয়ে যায় ওখানে। তো ওখানে যাবতীয় যা পুলিশ মানে খোঁজ খবর মানে যা যা হয় আর কি, ভেতরে জিনিসপত্র পায়, রক্তের ছাপ পায়, গাঢ় রক্তের ছাপ পায়, জিনিসপত্র পায়, মেয়েটির কিছু জিনিস ওখানে পড়েছিল, আর বাকি তো যে ব্যাগটা মেয়েটা নিয়ে গেছিল সেটা ওই জলে ভাসিয়ে দিয়েছিল ওরা। আর কিছু জিনিস যেমন যে জিনিসটা দিয়ে ওরা হয়তো বেঁধেছিল মেয়েটাকে, কোনোভাবে হয়তো হাত হাত বেঁধেছে বা কিছু করেছে, সেই জিনিসগুলো পড়েছিল, রক্ত পড়েছিল, যে পাথরগুলো দিয়ে মারা হয়েছিল মেয়েটার পেটে যে ফেলা হয়েছিল পাথরগুলো পাওয়া গেছে। এই জিনিসটা ঘটে। তারপর যে মেন যে কালপ্রিট, মেন বলতে এখানে তো সবাই মেন কালপ্রিট, তবুও যে ছেলেটি ছিল সেই পলাশ বলে ছেলেটিকে ওকে অ্যারেস্ট করা হয়, যেহেতু এই ছেলেটি সম্পূর্ণ মানে কিছু বলে দিয়েছে, প্রুফ ছিল। এরপর জানি না কিভাবে ছেলেটি জেলে ছিল, কিন্তু প্রায় ধরো 1 বছরের মতো জেলে ছিল, তারপর ছেলেটি ছাড়া পেয়ে যায় বেলে। কিভাবে পায় কি করে পায় জানি না, বাট ছাড়া পেয়ে যায়।
ছাড়া পেয়ে ও ঘরে আসে, ভালো কথা। বলে না যে কর্মা কখনো ছাড়ে না। ধীরে ধীরে দেখা যায় ওর যারা যারা মানে 3-4 জন তো অলরেডি মারা গেছিল পুকুরে ডুবে, যারা যারা এই জিনিসগুলোর সাথে যুক্ত ছিল তারা না মানে এক এক করে তারাও মানে কিছু না কিছু তাদের সাথে ঘটছে। ঘটছে বলতে, যে বন্ধুটা আর কি মানে গিয়েছিল পুলিশ স্টেশনে বলতে আর কি, ঘটনাটা যে জানিয়েছে, সেই বন্ধুটা হঠাৎ করে কি হয়, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কোনো মানে আর কোনো কারণ জানা যায়নি বা কিছু, ওদের মানে ওরা সবাই মোটামুটি বেল পেয়ে গেছিল। কিভাবে বেল পেয়েছে কেউ জানে না, হয়তো মানে যেহেতু বড় ফ্যামিলি থেকে ছিল সেই হিসাবে পেয়েছে, না কি করে পেয়েছে কেউ মানে সেই ব্যাপারে কোনো কারোর আইডিয়া নেই যে এতটা নৃশংস জিনিস করার পরেও কি করে মানুষ ছাড়া পেয়ে যায়। তো ছেলেটি যে ছিল, যে ঘটনা জানিয়েছে, সে আত্মহত্যা করে। তারপর আরো যে যারা 2 জন ছিল তাদের কোনোভাবে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারাও মারা যায়। এরপর যে মেন যে কালপ্রিট ছিল, এই যে পলাশ বলে যে ছেলেটি, তার ওয়াইফ তখন প্রেগনেন্ট ছিল। তার ওয়াইফও তখন প্রেগনেন্ট ছিল। হঠাৎ করে রাতে একদিন সে শুয়ে আছে, রাতে ওর মানে ফ্যামিলির লোকজন বলছে যে সব ঠিক ছিল, ঘুমাতে গেল, ভালো ছেলে আমার, মানে এইভাবে তাদের বক্তব্য, তাদের ছেলে ঘুমাতে গেছে খুব ভাবে, বউ প্রেগনেন্ট, সব ভালো চলছিল। হঠাৎ করে মাঝরাতে তারা আবার শুনতে পায় খুব জোরে, না মানে কিছু দিয়ে কিছু পেটালে যে একটা আওয়াজ হয় ধাপ ধুপ করে, ওরকম একটা আওয়াজ হচ্ছে। তোরা প্রথমে সেটা অতটা মানে গা করে না, তারপর যখন দেখছে এটা কন্টিনিউ হচ্ছে তখন তারা ছুটে যায় যে কি হলো। তখন দেখছে আওয়াজটা পলাশের ঘর থেকে আসছে। এবার যখন ওরা দরজা ধাক্কায় ধাক্কায় ধাক্কাতে ধাক্কাতে যখন দরজা ভেঙে দেয় এক পর্যায়ে গিয়ে, তখন দেখে বউটা ওর মানে পলাশের যে ওয়াইফ ছিল, সে হাতে একটা মানে আদলা ইট নিয়ে পলাশকে মারতে মারতে পুরো ওর না পুরো মাথার স্ক্যাল্প ঠ্যাল্প পুরো বের করে দিয়েছে। পুরো ওর মানে কি বলবো, যে মানে মাথার যে ঘিলু ঠিলু পুরো বের করে দিয়েছে। মেরে মেরে ওকে পুরো বিছানার সাথে পুরো একদম মানে লাগিয়ে দিয়েছে, পুরো মুখটা পুরো থেতলে দিয়েছে। তো এটা দেখে তো ওরা সবাই ঘাবড়ে যায় যে কি হলো এটা। ওকে সবাই মানে আটকানোর চেষ্টা করে, ও কিছুতেই আটকাবে না। ও মানে লিটারালি ওই জিনিসটাকে মানে ইটটাকে নিয়ে ও মানে মাথা বাড়ি মারতে মারতে পুরো ওকে থেতলে দিয়েছে। গেল সেটা, এরকম তো হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তারপর ওই সেই লাশটাকে দেখতে দেখতেই যে ওয়াইফটা, সে তো প্রেগনেন্ট ছিল, সে কি করে ছুটে ছাদে চলে যায়। এবার তাকে যারা পিছনে আটকাতে যাচ্ছিল তাকেও মানে ও মানে আর কি গালিগালাজ করছিল বিভিন্ন ভাবে। ছাদ থেকে ও মানে ছুটে গিয়ে ডাইরেক্ট ঝাঁপ দেয় মাটিতে। মাটিতে ঝাঁপ দেওয়ার জন্য কি হয়, বউটা হয়তো বেঁচে যায়, আমি সেটা তোমাকে ঠিক বলতে পারবো না, মানে এই ঝাঁপ দেওয়া অব্দি সবাই জানতো যে ঝাঁপ দেওয়ার পর হয়তো বউটা যদিও বেঁচে যায়, বাচ্চাটা কিন্তু বাঁচেনি। বাচ্চাটা কিন্তু মারা গেছিল, আর বউটাও হয়তো মারা গেছিল, পরের দিকে গিয়ে হয়তো মারা গেছিল বা হসপিটালাইজ ছিল। এই ব্যাপারে কোনো ক্লিয়ার কিছু ছিল না। বাট এটা দেখা গেল যে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল, যারা যারা এই মেয়েটিকে মেরেছিল, তারা কিন্তু সবাই এইভাবে অপমৃত্যুতে মারা গেল। তো এই ঘটনাটা মানে এতটাই পাশবিক ছিল, যে মেয়েটির সাথে যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা এতটাই পাশবিক ছিল, সেটা কিন্তু সেই সময় পেপারে উঠেছিল। এই যে ছেলেটি যে স্বীকারোক্তি দিয়েছিল সেটা কিন্তু হেডলাইনে উঠেছিল যে এইভাবে মেয়েটিকে মারা হয়েছে, একটা অল্প বয়সী মেয়েকে এইভাবে হত্যা করা হয়েছে, তারই প্রেমিকের দ্বারা আর বন্ধু বান্ধবের দ্বারা হত্যা করা হয়েছে, এরকম উঠেছিল। তো সেই জিনিসটার পর থেকে না ওই জায়গাটা মানে যে তোমার যেই খালপাটটা যেটা বললাম, সেটার দিকে এক মানে কথায় শোনা যায় এখনো, যেটা আমি জানি, ওই দিকে আর এখনো কেউ যায় না। এত বছর হয়ে গেছে এখনো কেউ যায় না, গেলেই কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ এখনো শোনা যায়। এবার হয়তো এতদিনে মেয়েটির আত্মা হয়তো শান্তি পেয়ে যাবে, কারণ কি ওর যারা যারা ওর সাথে খারাপ করেছিল তারা সবাই মোটামুটি মারাই যায়। তো এই ছিল আজকের ঘটনা। ইভেন তুমি এই যে একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করলে, ঠিক আছে, এটা ছাড়াও তোমার বেশ কিছু ঘটনা রয়েছে যেটা এই পাহাড়েই ঘটেছে, সেটা নিয়ে আমরা শুনবো এবার। বাট এই ঘটনাটা ভেতর থেকে কাঁপিয়ে দিল পুরো। আমরা 5 বান্ধবী মিলে মানে অনেকদিন ধরে হয় না যে মানে একই পাড়াতে থাকি, আবার কোচিনেও পড়ি, 2 জন থাকে একই সাথে, একই পাড়াতে আমরা থাকি, আর বাকি 2 জনের সাথে কোচিনে পড়তাম। তো আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে ঘুরতে যাব, একসাথে কোথাও ঘুরতে যাব, কিন্তু ওই ফ্যামিলির যেমন হয় স্ট্রিক্ট ফ্যামিলি, স্ট্রিক্ট প্যারেন্টস, তো কখনোই বাইরে কোথাও ঘুরতে যাওয়া তো ছেড়েই দাও, পুজোর সময়ও কখনো আমি আমার বান্ধবীদের সাথে কিন্তু বেরাইনি। তো আমার মা প্রচন্ড রাগী, কখনো আমাকে বেরাতে দেয়নি। তো যাই হোক, এরকম করে প্ল্যান অনেকবার হয়েছে যে আচ্ছা আমরা একটু ঘুরতে যাই, আশেপাশে কোথাও ঘুরতে যাই, ডে আউটিং করি, মানে কোনোদিনই কিছুই হয়নি। তো সেখান থেকে গিয়ে মানে যখন কলেজ আমাদের কমপ্লিট হয়ে যায় মোটামুটি,
অনেকে আবার থার্ড ইয়ারে পড়ছে, তখন যেমন আমি থার্ড ইয়ারে মানে ছিলাম আর কি। আর আমার যারা যে মানে 4জন ছিল, আমি তাদের নাম বলে রাখি। একজন ছিল শুভশ্রী আর একজন ছিল মৌলি, ওরা আমার সাথেই মানে একই কলেজে আমরা পড়তাম। আর বাকি দুজন যে ছিল রত্না আর স্বপ্না, ওরা 2 বোন ছিল, তারা আমাদের পাড়াতে থাকতো। তো এই পাড়ার বান্ধবী আর ওই কলেজের বান্ধবী যেরকম হয় আর কি, তো সেই মিলে আর কি প্ল্যান হয়। সেখান থেকে বাবা আমাদের অনেক রিকোয়েস্ট করা হয়, তো প্রথমে তারা তো মানছিল না। এর আগে অনেকবার প্ল্যান করি আমরা যে দীঘা যাব, এখানে যাব ওখানে যাব, তো মানে কোনো কিছু আর মানে ক্যান্সেল হয়ে যেত। তো এইটা ভাগ্যক্রমে মানে আমরা ভাবিও নি যে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে। তো সেখান থেকে গিয়ে ওরা রাজি হয় লাস্টলি। আমরা তাড়াতাড়ি করে মানে কোনোভাবে হাতছাড়া করি না সুযোগ, আমরা তৎকালে টিকিট কেটে ফেলি। ঠিক আছে, পদাতিক এক্সপ্রেসের টিকিট কাটি। আমাদের প্ল্যান ছিল আমরা নর্থ বেঙ্গলে যাব। নর্থ বেঙ্গল আমি তোমাকে বলি যে আমি ঘুরতে ভালোবাসি, অনেক জায়গায় ঘুরেছি, ইভেন এখনো প্রচুর ঘুরি। বাট সেই বছর মানে 2018 সালের ঘটনা বলছি, ওটা আমার ফার্স্ট নর্থ বেঙ্গলের ট্রিপ ছিল। তার আগে কিন্তু আমি নর্থ বেঙ্গল যাইনি কখনো। আর আমার যে বাকি বান্ধবীরা তারা মোটামুটি দার্জিলিং এসেছিল, হয়তো দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গায় গেছিল। তো আমাদের প্ল্যান ছিল আমরা পেলিং যাব। তো বেশি দিনের জন্য না, আমরা 2 দিনেরই প্ল্যান করতে পেরেছিলাম আর কি। আর যেহেতু চটজলদি মানে হুট করে একটা প্ল্যান হয়, তো আমাদের হাতে বলে রাখি সেরকম কিন্তু টাকা পয়সা ছিল না। আমরা সবাই কলেজে পড়ি, ওই হাত খরচ বাবা মার থেকে যেটুকু নিয়ে যা, আর মানে টিউশন করাই টুকটাক, ছোটখাটো টিউশন করিয়ে যেটুকু মানে হাতে টাকা পয়সা জমিয়ে টমিয়ে যেটা যেরকম হয়েছে, মানে সবাই একটা জায়গায় ঠিক করি যে সবাই এক জায়গায় টাকা রাখবো, দেখবো কত টাকা হয়, বেরিয়ে পড়বো, অত ভাববো না। 2 দিন হলে 2 দিনই যাবো, 1 দিন হলে 1 দিনই যাবো, মানে এরকম একটা ভাবনা নিয়ে আমরা বেরিয়ে পড়ি। তো আমরা পৌঁছাই 9:30টার দিকে, আমাদের ট্রেন আর কি এনজেপি তে নামায়। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমাদের প্ল্যান ছিল যে ওখান থেকে এনজেপি থেকেই, আমাদের কোনো মানে আইডিয়া, যেহেতু কখনো একা যাইনি আর আমি তো নর্থ বেঙ্গলে যাইনি, আমার জন্য সবটাই নতুন। তো প্ল্যান করি যে এখান থেকে এনজেপি থেকে গাড়ি বুক করেই চলে যাব পেলিং। তো সেখানে গিয়ে জানতে পারি যে না, ওখান থেকে যে ওরা যে গাড়ি, ওরা বলছে যে না, ডাইরেক্ট পেলিং এ মানে যাবেন আর কি। তার আগে কোথাও বললো গেজিং না কোন একটা জায়গায় নাকি থামবে, মানে ওখানে যে দুটো গাড়িকে জিজ্ঞাসা করলাম ওরা দুজনেই সেম বললো, যে গেজিং না কি একটা জায়গা বললো, ওখানে থামবে। তারপরে আর কি আমাদেরকে ওখান থেকে আবার কিছু বুক করে যেতে হবে। তো আমরা বলি যে না, এরকম ভাবে আমরা চিনে যাই না, এইভাবে তো বুক হবে না, তো কোথা থেকে ফুল যেতে পারবো। তখন আমার এক বান্ধবী বলে যে শিলিগুড়িতে চল, শিলিগুড়ি থেকে মানে গাড়ি পাওয়া যায় শেয়ারে। তো আমরা শিলিগুড়িতে যাই, ওখান থেকে অটো ধরে আর কি শিলিগুড়িতে গিয়ে ওখান থেকে আমরা গাড়ি মানে একটা শেয়ার গাড়ি আমরা নিই। শেয়ার গাড়িতে নিয়ে আমরা নামি পেলিং এ। তো আমরা ওনাদেরকে বলেছিলাম যে আপনারা মোটামুটি ওই মানে বাজার যেখানে রয়েছে আর কি, মানে লোকজন আছে এরকম জায়গাতেই নামাবেন, যাতে আমরা হোটেল টোটেল পেয়ে যাই। তো উনিও সেরকম জায়গা দেখে আমাদেরকে নামিয়ে দেন একটা মানে চাতাল টাইপের একটা গোল, মানে অনেকটা বড় একটা জায়গা, ওরকম একটা জায়গায় নামিয়ে দেন। ওখানে আশেপাশে দেখছিলাম যে ভালোই রেস্টুরেন্ট রয়েছে, দোকান পাশার রয়েছে, হোটেলস রয়েছে। তো ওখানে গিয়ে যখন আমরা মানে গাড়িতেই মালপত্র আমরা রাখি, আমরা বলি যে ওটাই লাস্ট পয়েন্ট ছিল, যারা ছিল তারা নেমে গেছে আগেই। তো আমরা যেহেতু ক্লাস ছিলাম, তো আমরা বলি যে গাড়িতে আমরা কিছুক্ষণ মালপত্র রাখি, আপনি একটু দাঁড়ান, আমরা এখন মালপত্র নিয়ে তো কোথাও মানে হোটেল খুঁজতে পারবো না, একটু আপনি দাঁড়ান। তো গাড়িতে 2 জন থেকে যায় আর আমরা 2-3 জন মিলে আমরা বেরাই। বেরিয়ে আমরা হোটেলের যখন প্রাইস জিজ্ঞাসা করতে যাই, তো ওখানে না খুব হাইফাই হোটেলগুলো, মানে এক একটা রুমের রেন্ট আমাদের 2টো রুম ধরো লাগবে, ছোটখাটো মানে একটা রুমেও আমাদের চলে যাবে, কিন্তু ওই একটা রুমের প্রাইসই মানে ওরা বিশাল দাম চাইছে। আর ছোট ছোট রুম, মানে আমরা 5 জন থাকতেও পারবো না একসাথে, 2500, 2000, 2200 এরকম চাইছে। আর আমাদের 2 রাত থাকতে হবে, আর আমাদের তোমাকে যেমন বললাম আমাদের অতটা বাজেট ছিল না। তো আমাদের ঘুরতে হবে তারপরের দিন, তাছাড়া খাওয়া দাওয়াও রয়েছে, আবার অন্য সাইট সিনও রয়েছে। তো আমরা বললাম যে না, এখানে এরকম হবে না। তো 2-3টে হোটেলে জিজ্ঞাসা করে আমরা আবার গাড়িতে উঠে যাই। আমরা বলি যে আপনি না একটুখানি ফাঁকা দিকে নিয়ে চলুন, যেখানে মানে এখানে না প্রচন্ড হাই প্রাইস। তো উনি বললেন যে আপনারাই তো বললেন যে এখানে নামবেন। আমরা বললাম যে ঠিক আছে, আমরা তো জানতাম না, আপনি নিয়ে চলুন। তো উনি কি করেন, বেশ আরো অনেকটা এগিয়ে আমাদেরকে নিয়ে যায়। তো নেমে ওখানে আমাদেরকে উনি নামিয়ে দেয়, বলে যে হ্যাঁ এখানে আপনারা পাবেন, দেখুন এখানে আপনারা পান কিনা। তো আমরা বলি আচ্ছা ঠিক আছে, আমরাও নামি। এবার সেখানে গিয়ে তখন না আমার এই যে ফুডিং লজিং যে পার হেড যে একটা সিস্টেম রয়েছে নর্থ বেঙ্গলে, সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। মানে আমাদের কারোরই ওরকম আইডিয়া ছিল না, যারা গেছিল তারাও ওই গ্যাংটক, দার্জিলিং এর এইসব জায়গায় গেছে, ওখানে এই কনসেপ্ট নেই, যতদূর সম্ভব এই কনসেপ্ট নেই। আর এই নর্থ বেঙ্গল এই জায়গাগুলোতে রয়েছে, সিকিম সাইডের এইসব জায়গাগুলোতে রয়েছে। এবার সেখানে যখন আমরা যাই, সেখানে গিয়েও দেখছি সেই মানে আরেক ঝামেলা,
ওখানে গিয়ে ওরা আমাদের থেকে পার হেড তোমার 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা এরকম করে চাইছে। এবার যদি আমরা 5 জন পার হেড 1200 টাকা করে মানে পার ডে থাকতে যাই, দুদিনও থাকি, আমাদের 10-12 হাজার টাকা ওখানেই বেরিয়ে যাবে। আর অত আমাদের বাজেট নেই। আমরা বলি যে এবার কি করবো, মানে আচ্ছা বিপদে পড়েছি। তো আমরা কি করি, এবার মানে গাড়ির মধ্যে আমরা মালপত্র রেখে আমরা মানে নামিয়ে নিই, আর কতক্ষণ গাড়িটা আটকে রাখবো। তো আমরা বলি যে ঠিক আছে, আমরা তাহলে একটু এগিয়ে গিয়ে দেখছি। তো এই করে আমরা বেশ কিছুটা এগিয়ে যাই। এবার ওখানে যে জায়গাটা আমাদেরকে থামানো হয়েছিল, তার আগের জায়গাটা যেমন বললাম বেশ মানে ভিড় ভাট্টা, মানে লোকজন ছিল আর কি, বাজারের মতন একটা জায়গা। আর এই জায়গাটা না একটু ফাঁকা ফাঁকা, শুনশান টাইপের, মানে ওরকম কোনো বড় দোকান নেই, কোনো রেস্টুরেন্ট কিচ্ছু নেই। একটা ছোট মানে দোকান রয়েছে যেখানে তোমার এই কেক বিস্কিট এগুলো বিক্রি হয়। আর আমরা পৌঁছেছিলাম পেলিং এ যখন, তোমাকে বলি 6:30 বাজে, অন্ধকার হয়ে গেছিল মোটামুটি। আর এটা ছিল 2018 সালের এপ্রিল মাস। তো আচ্ছা। আমরা, হ্যাঁ তখন ভালোই ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল, ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, প্রচন্ড ঠান্ডা। আর তখন আমরা কি করি, মানে হেঁটে হেঁটে অনেকটা এগিয়ে যাই। এবার এগিয়ে গিয়ে দেখি ওই সব জায়গায় 2-3টে এরকম করে জিজ্ঞাসা করতে করতে যাই, সবাই ওই ওরকমই চার্জ করছে। তো লাস্টে গিয়ে আমরা কিছুটা হাঁটার পর এরকম করে একটা বাঁক নেয় রাস্তাটা, বাঁক নিয়ে বাঁকের লাস্ট দিকে আমরা একটা হোমস্টে দেখতে পাই। তো হোমস্টে, ওই যেটাই বলি হোটেল হোমস্টে, তো ওখানে গিয়ে আমরা দেখি ওটা না আন্ডার কনস্ট্রাকশন। মানে দেখি মনে হচ্ছিল, মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল একতলা। আর তোমার ওই ছাদের দিকটাতে ওই শিক ঠিক বেরিয়ে আছে, মানে ওপরের মানে এখনো ফ্লোর তৈরি হবে, হয়তো হয়নি। তো আমরা দেখছিলাম লাইট জ্বলছে। তো ভেতরে যখন আমরা যাই, গিয়ে দেখি একটা ছেলে বসে আছে আর কি, অল্প বয়সী। আমরা বলি যে আচ্ছা মানে এরকম রুম হবে নাকি, তো আমরা 5 জন রয়েছি। তো উনি বলেন যে হ্যাঁ হবে। তো উনি আমাদের থেকে পার হেড 700 টাকা করে চান। তো আমরা বলি যে দেখুন মানে এখানে কি কি ইনক্লুড আছে। তো বলে ফুডিং লজিং এরকম ইনক্লুড রয়েছে, আর 4 বেলা তোমার স্ন্যাক্স, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো সবই আছে। তো আমরা বলি যে আপনারা আমাদের লাঞ্চটা ছেড়ে দিন, আজকেও আমরা লাঞ্চ করি নিবেন, কালকেও যখন আমরা ঘুরতে যাবো আমরা তো লাঞ্চ করবো না, আপনি একটু কম খরচে মানে আমাদেরকে একটু দিন। তো আমরা 500 টাকা করে বলি, তো উনি রাজি হন না, উনি 600 টাকা লাস্ট বলেন। তো আমরা ভাবি এই রাতের বেলা আর ঘুরে টুরে লাভ নেই, চলে যাও ভেতরে। আমরা কথা মতো এই এতে প্রবেশ করি আর কি, হোমস্টেটাতে। তো হোমস্টের যে ডেসক্রিপশন সেটা হলো, প্রথমেই যে তুমি রাস্তা থেকে দেখতে পারবে যে জায়গাটা, সেটা হলো তোমার একতলা তুমি একটা দেখতে পাচ্ছ, গ্রিল লাগানো, ঠিক আছে। হোমস্টের যে গেটটা ওটা একটা গ্রিল, ঢুকেই বড় একটা তোমার রিসেপশন এরিয়া, ওটা বলা যায় বেশ বড় রিসেপশন এরিয়া। এবার তোমাকে যখন রুমে যেতে হবে, রুমে যাওয়ার জন্য তোমাকে না নিচের দিকে নামতে হবে। মানে বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছিল একতলা, ওটা অ্যাকচুয়ালি একতলা না, ওটা নিচের দিক থেকে বাড়ছে, মানে ওটা মনে হয় 2-3 তলা, তো নিচের দিক থেকে বাড়ছে। মানে তো বেসমেন্ট। হ্যাঁ বেসমেন্ট, মানে যে রুম গুলো মানে নিচের দিকে, কিন্তু বেসমেন্ট না, কারণ কি জানলা ছিল, জানলা ওপেন হলে কিন্তু বাইরেটা দেখা যাচ্ছিল। আচ্ছা। জিনিসটা একটা সাইডে খাদ, বিষয়টা এরকম। তো আমরা সেটা পরের দিন যখন জানলা খুলি তখন জানতে পারি। যাই হোক, তার আগে অনেক কিছুই ঘটে যায় আমাদের সাথে। তো এরকম জিনিসটা যে নিচের দিকে তোমার সিঁড়ির থাক আর কি, ধরো 10টা সিঁড়ি একটা জায়গা, যেটা তোমার চাতালের মতন একটা জায়গা, আবার 10টা সিঁড়ি নেমে, এবার যে যে জায়গাটা তোমার যে সিঁড়ির দুটো সিঁড়ির মাঝখানে যে গ্যাপ, যে জায়গাটা যে চাতালের মতো বললাম, সেখানে না একটা জানলা রয়েছে, বিশাল বড় জানলা। জানলাটায় কোনো কাচ বা কিছু নেই, জাস্ট জানলাটার স্ট্রাকচারটা করা রয়েছে। এই যেমন তোমাকে বললাম যে নতুন এখনো তৈরি হচ্ছে, জিনিসটা এখনো কমপ্লিট হয়নি, সব পুরো সাদা রং করা, মানে পুরো রঙের গন্ধ বেরাচ্ছে তখন। তো ওই 10টা সিঁড়ি যখন তুমি সেকেন্ড ধাপটা থেকে যখন নামবে, বাঁ হাতে সরু একটা মানে করিডোর টাইপের, ওই সরু করিডোরে দুদিকে তোমার রুম রয়েছে, এইদিকে 3টে রুম, ওইদিকে 3টে রুম। আর রুমগুলো মানে আমাদের পুরো একদম লাস্টের রুমটা খুলে দেওয়া হয়, যেহেতু আমরা 5 জন আছি। তো রুমটা ঢুকেই আমরা দেখি রুমটা না বিশাল বড়, মানে তুমি ধরে নাও একটা ক্লাসরুমের মতন, বা তার থেকেও একটু বড়ই হবে। মানে আমাদের ক্লাসরুম গুলো যেমন বড় হতো, মানে সেই ধরনেরই একটা রুম। এবার একটা মানে কি বলবো, একটা মানে অড জিনিসটা, আমরা কখনো এত বড় রুম হোটেল টোটেলে কখনো দেখি না আর কি। তো বিশাল বড় রুম, হ্যাঁ জান ডরমেন্টারি, মানে ওটা কিন্তু তোমার হোটেল প্যাটার্নই সাজানো, মানে দুটো কুইন সাইজের বেড রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে একদম কোণার দিকে, আর ওয়ার্ড্রপের আগে না একটা পিলার রয়েছে ঘরের, মানে ওয়ার্ড্রপটার আগেই কোণার দিকে ওয়ার্ড্রপ, একটা পিলার রয়েছে, দুদিকে দুটো বড় বড় জানলা, একটা রয়েছে তোমার ডান হাতের জানলা, বিশাল বড় জানলা, আটকানো পর্দা দেওয়া, আর একটা রয়েছে সোজাসুজি একটা জানলা। আর বাথরুম রয়েছে, বাথরুমের পাশেই রয়েছে আয়না, এরকম একটা। তো আমরা বলি যে আচ্ছা একটাই রুম, আর কি কোনো রুম আছে? আর এখানে কি মানে সব দেখলাম তালা লাগানো, বললাম আর কি কেউ নেই নাকি আসেনি? তো বলছে যে না, রুম রেডি নেই।
তো বলছে এই দুটো রুম, মানে দুটো রুম আর কি ওপেন করে উনি দেখালেন। একটা তো আমরা যেটাতে থাকবো আর কি 5 জন, সেটা। আর একটা দেখালেন ওখানে একটাই বেড রয়েছে, ওটা একটু ছোট ধরনের রুমটা, বাট তবুও বড়, বেশ বড়। তো বললেন এইগুলো সাধারণত কাপল বা যারা ওই সিঙ্গেল সিঙ্গেল আসে তাদের জন্য আপাতত মানে অ্যালট করা হয়েছে, আর এইটা হলো ওই গ্রুপ কেউ হলে তাদের জন্য। তো এখনো তৈরি হয়নি, দুটো রুমই ওপেন করা হয়েছে, এখনো আসবাবপত্র আসা বাকি রয়েছে, কাজ পুরোই বাকি এখনো। আর খাবারের যে জায়গাটা রয়েছে যেখানে তোমায় গিয়ে খেতে হবে, সেই জায়গাটা আরো নিচে। মানে যেমন ধরো আমরা ওপর থেকে 2 ধাপ নেমে যেমন এই রুম মানে এই করিডোরটা দিয়ে এলাম, ওরকমই আরো 2 ধাপ তোমাকে নামতে হবে। নামলে ওই ওখান থেকে আবার তোমার নিচে ওরকম একটা বড় প্যাসেজ রয়েছে, ওখানে তোমার রান্নাঘর রয়েছে, ওখানে তোমার বেসিন রয়েছে, ওখানে রয়েছে খাওয়ার জায়গা, টেবিল টেবিল 2-3টে পাতা রয়েছে। এই হলো ডেসক্রিপশন। তো আমরা গেছি, আমরা এমনি টায়ার্ড আর কি। তো উনি বললেন যে চা পকোড়া কিছু খাওয়া হবে কিনা। তো আমরা বললাম যে না, আমরা খাবো না, আমরা রাতে একটা ডিনারই করে নেবো। তো ওরা বললেন যে আমরা তো জানতাম না যে এখানে আপনারা আসবেন, তো আমরা তো বেশি এরকম বাজার মানে কিছু নেই আমাদের, তাহলে বাজারে যেতে হবে, বাজার থেকে আনতে হবে। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আপনি আনুন, কত সময় লাগবে? তো উনি বললেন যে একটু টাইম লাগবে, হয়ে যাবে। তো ভালো কথা। ওনারা মানে দুটো ছেলে ছিল অল্প বয়সী, ঠিক আছে। তো ওনারা বাজারে চলে গেলেন, তারপরে আমরা ফ্রেশ ফ্রেশ হলাম, মানে ঘরে ফোন করলাম, কথা বললাম যে আমরা পেয়ে গেছি রুম, আমরা আছি। তারপর ওনারা 10টার সময় আমাদের খেতে ডাকেন আর কি। তো নিচে যাই, আমরা খাওয়া দাওয়া করি। খেয়ে দিয়ে ওপরে যখন উঠি তখন প্রায় 11টা বেজে গেছে। তারপর আবার বাবা মাদের, কারণ কি ওরা কন্টিনিউসলি মানে ঘর থেকে ফোন আসছে, সবার ঘর থেকে ফোন আসছে, সবাই চিন্তা করছে যে 5টা মেয়ে এরকম একা একা বেরিয়ে গেছে, কি হবে না হবে। তো ওরকম করে সবাই কথাবার্তা বলি। এবার আমাদের মধ্যে আমি তোমাকে বললাম যে শুভশ্রী বলে যে মেয়েটা ছিল, ও না একটুখানি কি বলবো, একটু ডান পিটের টাইপের বলা যেতে পারে, একটু সাহসী ও সব দিক থেকে। তো ওর বয়ফ্রেন্ড ছিল আবার। তো ওর যেহেতু বান্ধবীদের মধ্যে থাকলে কি হয়, বন্ধু বান্ধবীদের মধ্যে থাকলে যদি কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, তখন মানে একটা লেগ পুলিং একটা ব্যাপার চলে আসে। তো সেই জন্য ও কি করেছে, ঘরে আগে কথা বলে নিয়েছে, বলে ওর করিডোরটা দিয়ে, তখন এই 11টা 15 20 বা 11:30 এরকম বাজবে হয়তো। তো ওই করিডোরটা দিয়ে হেঁটে হেঁটে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। আর তখন আমি তোমাকে বলে রাখি যে আমাদের কাছে না ফোন তো সবার কাছেই ছিল, বাট আমার কাছে স্মার্টফোন ছিল না, আমার কাছে স্ক্রিন টাচ ফোন ছিল, স্যামসাং এর একটা স্ক্রিন টাচ ফোন ছিল, রেক্স 60 বলে, ঠিক আছে। আর সবারই ওই মোটামুটি একজনের মনে হয় স্মার্টফোন ছিল, বাকি সবার ওই কিপ্যাড ফোন, তারপর ওই 26টা কিপ্যাড আলা একটা ফোন বেরোতো না তোমার, ওই ধরনের ফোনগুলো। হ্যাঁ, কোয়াটি কিপ্যাড, ওই ধরনের ফোন সবার কাছে ছিল। তো কারোর কাছে ওই স্মার্টফোন মনে হয় একজনের কাছে ছিল, আর কারোর কাছে স্মার্টফোনটা ছিল না, সবার কাছে ওই স্ক্রিন টাচ এই ধরনের ফোন ছিল। তো ও আর কি কথাবার্তা বলছে হেঁটে হেঁটে, এবার ও না হঠাৎ করে ধুপ করে একটা আওয়াজ পেয়েছে। যেই ও আওয়াজ পেয়েছে, ও করিডোরটা থেকে সোজা মানে হেঁটে গিয়ে ওই জানলাটার দিকে, ওর থেকে ও আওয়াজটা এসেছে। তো গিয়ে ওখানটা যেই তাকিয়েছে, দেখছে কেউ নেই, কিন্তু আওয়াজটা কিন্তু ঠিক ওখান থেকে এসেছে। তো ও কি করেছে, ও উঠে উঠে মানে গেছে ওপরের দিকটা। মানে তোমাকে যদি মানে হোটেলটা থেকে মানে হোমস্টে থেকে বেরাতে হয়, তোমাকে কিন্তু ওপরের দিকে উঠতে হবে, যেমন তোমাকে বললাম। তো ও কি করছে, ওপরের দিকে উঠে গেছে, দুটো মানে পুরো সিঁড়িটা উপরে উঠে যেখানটা রিসেপশন ওখানটায় গেছে। গিয়ে দেখছে রিসেপশনের ওখানে একটা জাস্ট লাইট জ্বলছে, আর তালা দেওয়া, বাইরে থেকে তালা দেওয়া, গেটটা বাইরে থেকে মানে গ্রিলটা বাইরে থেকে তালা দিয়ে ওরকম করে শিকল টাইপের কিছু একটা বেঁধে, কেউ নেই ওখানটা, ফাঁকা। তো ও এদিক ওদিক দেখে কেউ নেই, তো আবার নিচে চলে আসে। নিচে এসে ও ঘরটা লক করে ও বলে, দেখ হোটেলে কিন্তু মানে এখানটা কিন্তু কেউ নেই, আমরা কিন্তু একাই রয়েছি, কেউ নেই। ইভেন যারা ছিল, যে দুটো ছেলে ছিল, ওদেরকেও কিন্তু দেখতে পেলাম না। এরকম একটা আওয়াজ হলো, ভালো করে জিনিসপত্র ইয়ে কর, জানলা টানলা ভালো করে দেখে নে। তো আমরা ভালো করে তখন শোয়ার আগে জানলা টানলা, দুটো জানলা ভালো করে চেক করে নিলাম যে হ্যাঁ আটকানো আছে, পর্দা টর্দা টেনে দিয়েছি, দিয়ে আর কি আমরা শুয়ে পড়েছি। সবাই টায়ার্ড, ঘুমিয়ে পড়েছি। এবার ঘুম আমাদের যখন ভেঙেছে, ফার্স্ট যে প্রথম ধাপে যে ঘুমটা আমাদের ভাঙলো, তখন বাজে প্রায় তোমার ধরো 1:30। 1:30টার সময় ঘুম ভেঙে আমরা দেখছি পুরো ঘর অন্ধকার, ঘুটঘুটে পুরো ঘর অন্ধকার। আমরা লাইট জ্বালিয়ে কিন্তু শুয়েছিলাম, ঠিক আছে। এবার এত বড় রুমে একটা তোমার এক সাইডে একটা বাল্ব ছিল ছোট মতো, আর একটা সাইডে তোমার টিউবলাইট ছিল, বাট ওই দুটো লাইট জ্বালিয়েও না ঘরটা না একটু অন্ধকার অন্ধকার লাগছিল, কারণ কি বিশাল বড় একটা রুম। তো যখন চোখ খোলে ওরকম মানে ঘুটঘুটে অন্ধকার দেখে না, সবাই মানে ঘাবড়ে যাই। তো আমরা আর কি মানে বলি কি হলো, কারেন্ট মানে চলে গেছে আর কি, কারেন্ট নেই। এবার পাওয়ার কাটটা একটা খুব কমন বিষয় পাহাড়ে। আমরা কি করব, এবার আমরা ফোনের, সবার কাছে ফোন ছিল, ফোনের টর্চ আমরা জ্বালিয়ে আমরা কি করি, 5টা ফোন ছিল। তো মাথার সামনে দুটো বেড, যে কুইন সাইজের দুটো বেড,
বেডের মাঝখানের দিকে, মানে মাঝখানে তো একটা স্পেস রয়েছে, দুটো বেডের মাঝখানে স্পেস রয়েছে, আর মাথার দিকটাতে একটা ডেস্কের টাইপের ছিল। আচ্ছা। ওখানটায় তোমার জলের বোতল যেমন হয় আর কি, হোটেলের দিকে যেমন হয় আর কি, ওখানে জলের বোতল টোতল এগুলো, অ্যাশট্রে এগুলো রাখা ছিল। আর ওই সাইডে আরেকটা টেবিল, ওরকমই খাটের আরেকটা সাইডে, দরজার দিকের যে সাইডটা, ওইদিকে আরেকটা ওরকম করে টেবিল রাখা ছিল। তো ওখানে আমরা কি করি, ফোন একটা একটা মাঝখানে দুটো ফোন, ওখানে একটা ফোন রাখি, আর বাকি দুটো ফোন কি করি, তোমার জানলা, যে দুটো জানলা ছিল এক সাইডে মাটিতেই, মানে একটা জানলার দিকে রাখি, আর একটা জানলার দিকে আমরা রেখে দিই, ঠিক আছে। আর হ্যাঁ বলে রাখি, একটা বড় ধরনের চেয়ারও ছিল, চেয়ার বলতে কি ওই গদি টাইপের একটা ছিল, একটা কাঠের একটা তোমার টেবিল ছিল, যেটাতে বসে মানে তুমি খেতে টেতে পারবে আর কি, ওরকম হাইটের একটা টেবিল ছিল রাখা, পুরো একদম জানলার সাথে লাগোয়া। তো আমরা ওরকম করে টেবিলে একটা ফোন, এই পাশে চেয়ারটাকে টেনে টেনে আমরা এই পাশে নিয়ে আসি, ওই চেয়ারে একটা ফোন, মানে এরকম করে 5টা ফোন মোটামুটি রাখি। আলোটাতে কিছুই হচ্ছে না আর কি, ঠিক আছে, মানে জাস্ট ওই মন ভোলানোর জন্য ওই জাস্ট জ্বালিয়ে রেখে দিয়েছি আমরা, জ্বালিয়ে আবার শুয়েছি। এর মধ্যে জাস্ট 10 মিনিট হয়েছে, আমাদের মানে প্রথম খাটে শুয়েছিল শুভশ্রী আর মৌলি, আর তারপরের খাটে শুয়েছিলাম ফার্স্টে আমি, তারপরে ছিল তোমার রত্না, তারপরে ছিল স্বপ্না। তো মৌলি হঠাৎ করে উঠে বলে, এই দেখ পর্দাটা না নড়ছে অদ্ভুত ভাবে, সামনের দিকের যে পর্দাটা জানলার, সেটা নড়ছে। তো আমরা বলি পর্দা নড়ছে কি করে, এবার তাকিয়ে দেখি হ্যাঁ পর্দা মানে ভালোই নড়ছে। কি করে হয়, জানলা তো আটকানো। এরপর আমরা সবাই আবার যাই, আর আমরা না কেউ মানে একা কোথাও মানে যাওয়ার না সাহস পাচ্ছিলাম না, আমরা ঘাট থেকে নামছিও তো 5জনই নামছি, মানে আমাদের মধ্যে এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। আমরা হ্যাঁ, কারণ কি এত বড় রুম তো, মানে কি বলবো তোমাকে, যদি ওই রুমটাতে তোমাকে আমি বিশাল বড় এরকম রুম হয় না অ্যাকচুয়ালি, ধরো 10টাও যদি তুমি বেড পাতো না, তবুও তুমি মাঝখান থেকে প্রচুর জায়গা পাবে, মানে এতটা এতটা বড় রুম। আর এত বড় রুমে মানে খা খা করছে রুমটা, আমাদের না কারোরই সাহস হচ্ছে না খাট থেকে নেমে প্রায় ধরো 20 স্টেপ হেঁটে তুমি জানলাটা পাবে, তা বুঝে নাও যে কত বড় রুম। তো এরকম, তো আমরা না সবাই নেমেছি, নেমে গেছি জানলাটার কাছে, যে পর্দাটা নড়ছে অস্বাভাবিকভাবে, পর্দা সরিয়ে দেখি জানলাটা না হাট করে খোলা। এবার খুব শকিং একটা ব্যাপার, যে জানলাটা খোলা কি করে, আমরা শোয়ার আগে ভালো করে চেক করে নিয়েছি জানলা ভালো করে আটকানো হয়েছে, তারপরে খুললো কি করে জানলাটা। এবার সাথে সাথে আমরা আবার আরেকটা যে জানলা, ওখানটা আমরা দেখতে গেছি যে ওটাও খোলা কিনা, দেখলাম যে না ওটা বন্ধ রয়েছে, এই জানলাটা খুলে গেছে। বললাম যে কি করে খুললো, তো ঠিক আছে কি করে খুললো সেটা বাদ দাও, আগে আটকাও এটাকে, একে তো অন্ধকার ভয় লাগছে। তো আবার সেই জানলাটাকে টেনে আটকানো হলো, কিন্তু না মানে একটা মনে যেমন ভয় ঢুকে যায় যে জানলাটা খুললো কি করে, আর 5জন রয়েছি, কেউ নেই, ফাঁকা পুরো হোমস্টেটা, মানে কেউ নেই কোথাও, কেউ মানে কেউ কিছু নেই। আর জানলাটা যে বাইরেটা মানে পুরো ঘুটঘুটি অন্ধকার, কোনো আলো নেই, কিচ্ছু নেই, দূর দূরান্তে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মানে ঘন কালো। আটকানো হলো। এবার আমাদের সবার মনে ভয় হচ্ছে এটা, যে যদি আবারও জানলা খুলে যায় তখন কি হবে। তো এটাকে কিছু দিয়ে একটা বাঁধতে হবে, তখন মাথায় এটা আসছে যে কিছু দিয়ে একটা বেঁধে দাও জানলাটাকে। এবার কি দিয়ে বাঁধবো, কোনো দড়ি ঠড়ি তো আমরা সেভাবে নিয়ে যাইনি, দড়ি বা কিছু। আর এই যে তোমার যে লক যেটা থাকে আর কি, লক না সরি, জানলার যে কড়া যে থাকে না, দেখবে কড়া থাকে ছোট ছোট চুড়ির মতন বালার মতন কড়া থাকে, তো ওই কড়া দিয়ে তুমি কোনো ওড়না প্রথমত ঢুকবে না, সেখানে হলো ওড়না ছিল না, আমরা সবাই জিন্স টপ এইসব পরে গেছি। তো আমার এক বান্ধবী যে ছিল স্বপ্না, ও না দুখানা তোমার পাজামা নিয়ে গেছিল, মানে তোমার ওই চুড়িদারের হয় না যে রাতে পরে শোবে, তো সেই জন্য ওই রাতের যে চুড়িদারে ইভেন ও পরেও ছিল একটা, তো ওই চুড়িদারের মধ্যে তোমার যে যে দড়ি থাকে আর কি, ও বললো কি আমার কাছে দাঁড়া আছে, আমি দড়িগুলো বের করি জামা থেকে। তো ও কি করে ওই দড়ি, ওই তখন ওই ব্যাগ প্যাক খুলে ঠুলে ওই প্যান্ট থেকে ওই দড়ি বের করে, দুটো দড়ি একসাথে গিট্টি মেরে, তো আমরা ওই জানলার মধ্যে আটকে ওই যে সামনের যে তোমার কাঠের যে বড় টেবিলটা ছিল খাওয়ার জন্য যেটা দিয়েছিল, ওই টেবিলটার পায়ে না ভালো করে আটকাই, মানে শক্ত করে আটকে। আর আমরা না জানলাটাকে একটুখানি ধাক্কা ধাক্কা দিয়ে দেখি যে মানে খুলে যাচ্ছে কিনা, দেখলাম যে না খুলছে না, ভালো করে জানলা লক রয়েছে, আর এদিকে পায়াও বেঁধে দিয়েছি। বেঁধে দিয়ে শুয়ে পড়েছি, আবার সবাই এসে ঘুমিয়ে পড়েছি, যে হ্যাঁ ঠিক আছে আর খুলবে না, ঘুমিয়ে পড়ো। এবার কি হয়েছে, হঠাৎ করে বেশ কটা বাজে তোমাকে বলবো, মানে কিছুক্ষণই হয়তো শুয়েছি, চোখ খুলে গেছে, মানে কোনো একটা কিছুতে না, মানে একটা ঠান্ডা, মানে প্রচন্ড ঠান্ডা যেহেতু পড়েছে, ঠান্ডা একটা ভাব, চোখ খুলে গেছে কোন রকম। এবার চোখ খুলে না, মানে সাধারণত আমি এরকম করি না যে চোখ খুললো অন্ধকার দেখলাম আর উঠে বসলাম। তো আমি সেদিনকে, আমি জানি না কি মনে হলো, আমি না উঠে বসেছি খাটটার মধ্যে। আর যেই খাটটার মধ্যে উঠে বসেছি, আর তখন ফোনের টর্চ গুলো মানে সবগুলো জ্বলছিল, মাথার কাছে দুটো, ওই দরজার সামনে একটা, এইদিকে একটা ওইদিকে একটা। আমি দেখলাম, জাস্ট লিটারালি আমি দেখলাম, আমার চোখের সামনে হলো
সবার ফার্স্টে জানলার দিকে যে টেবিলে যে ফোনটা ছিল ওইটা টর্চটা নিবলো, ঠিক আছে, পট করে নিভে গেল। এই পাশের যে জানলার কাছে যে আমরা যে আরেকটা ফোন রেখেছিলাম মাটিতে, ওখানকার টর্চটা নিবলো। আমার মানে যে তোমার দরজা, যে মেইন গেটের মানে মেইন যে দরজাটা সামনে যে টেবিলটা, ওখানকার টর্চটা নিবলো। আর আমি যে বসে আছি পাশে, যে পরপর দুটো টর্চ টাপ টাপ করে নিভে গেল। এবার ওটা দেখে না আমার না পুরো হয়ে গেছে, কি হলো কেসটা, মানে এরকম ভাবে নিবলো, পুরো গোল করে নিবলো জিনিসটা, বুঝলে? মানে অদ্ভুত জিনিস, যে এরকম করে নেভার কথা না। যেই নিবলো টর্চটা, আমার গালে না মনে হলো কেউ ঠান্ডা একটা হাত মানে গালে জাস্ট মানে পুরো গালটায় মানে ধরলো আর কি, জাস্ট গালটা একটা গালে, মানে ডান দিকের গালটায় মানে ঠান্ডা একটা হাত যেই হয়েছে, আমি মানে খুব জোরে চিৎকার করে উঠেছি। আর চিৎকার করেছে, আর সবাইকে জাগিয়ে দিয়েছি। মানে আমি একা কেন, আমার ঘুম নষ্ট হবে, তোরা সবাই ওঠ। সবাইকে বলছি দেখ পুরো অন্ধকার হয়ে গেল, এরকম এরকম করে নিভে গেল। এবার আমরা ফোন হাতে নিয়েছি, ফোন হাতে নিয়ে ফোন অন করার চেষ্টা করছি, কিছুতেই ফোন আর অন হচ্ছে না, কারোর ফোন অন হচ্ছে না। শুধু মৌলির ফোন, মানে আমরা এত সুইচ টিপছি, এত কিছু করছি, মানে ফোন সুইচ অফ হয়ে গেছে। অথচ আমরা যখন মানে তোমার হয়তো চার্জ মানে ছিল না, কিন্তু আমরা জানি যে ঠান্ডার সময় চার্জ খুব তাড়াতাড়ি ড্রেন হয়, বাট যখন আমরা ওই টর্চ জ্বালিয়েছিলাম আর রাতে আমরা সবাই কিন্তু ফোন চার্জ দিয়ে তারপরেই কিন্তু মানে মোটামুটি ঘুমাতে গেছিলাম। যখন আমরা ফোন চার্জ দিতে গেছিলাম তো, সরি, ফোন যখন আমরা টর্চটা যখন জেলেছিলাম, তখন কিন্তু সবারই ফোনে মিনিমাম তোমার 70%, 80% এরকম চার্জ ছিল। আর এই যে টর্চটা জ্বালানোর, এটা কিন্তু বেশিক্ষণের কথা না। এটা ধরে নাও 1:30টার সময় এরকম মানে কারেন্ট যায়, তারপরে আমরা এরকম জিনিসপত্র করি। এটা ছিল 2:40 বা 2:20 ঘটনা, 2:40, 2:35, 2:20, মানে এর মাঝখানে আর কি। এই সময় মানে তোমার সবকটা ফোনের চার্জ চলে যায়, সবকটা ফোন সুইচ অফ হয়ে যায়, শুধুমাত্র একটা ফোনও সুইচ অফ হয়েছিল, মৌলিকটা। বাট ও ওটাকে কোনোভাবে খুলতে পারে, মানে ওটা ওপেন হয়, একমাত্র ওর ফোনটা ওপেন হয়েছিল, কারোর ফোন ওপেন হয়নি। তো ঠিক আছে, তো আমরা বলি যে আর একটা ফোনের আর ওই টর্চ জেলার কোনো লাভ নেই, শুয়ে পড়। শুয়ে পড়েছি আবার আমরা, কারণ কি একেই সবাই টায়ার্ড। গেল সেটা, কারেন্ট নেই, সবকিছু নর্মালি নিচ্ছি, যতটা সম্ভব নর্মাল নেওয়া যায় নিচ্ছি, ঘুমাচ্ছি। আবার কিছুক্ষণ পর মানে ধরে না ওই কি বলবো, 20 থেকে 25 মিনিটই হবে, এর থেকে বেশি হওয়ার কথাও নয়, হয়েছে না, ঢক 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 আওয়াজ হচ্ছে, ঘরটা থেকে ঢক 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 একটা আওয়াজ হচ্ছে। আর মনে হচ্ছে একটা ভারী কিছু, ধরো কাঠের মেঝে থেকে যখন টেনে নিয়ে যায়, একটা যে স্ক্র্যাচের আওয়াজ হয় না, ওই স্ক্র্যাচের আওয়াজ হচ্ছে কন্টিনিউসলি। আচ্ছা। আবার হ্যাঁ, ওরকম আওয়াজ হচ্ছে। তো আমার সাথে যে ছিল আর কি তোমার রত্না, ও বলছে এই কিসের আওয়াজ হচ্ছে। আবার সবাই আমরা মানে সারা রাত আমাদের এইভাবে কাটছে, ঠিক আছে, সবাই মানে একজন যদি যাচ্ছে আর মানে বাকিদেরকেও জাগিয়ে দেওয়া হচ্ছে, মানে কেউ ঘুমাতে পারবে না। তো ওট ওট ওট, কি হচ্ছে দেখি। আবার উঠে আমরা খাটের মধ্যেই বসে আছি, আমরা দেখছি যে আমরা যে জানলার মধ্যে যে ওই দড়িটা, ওই গেঞ্জির দড়িটা বেঁধে যে আমরা পুরো ওই পায়াটাতে পেঁচিয়েছিলাম না টেবিলের, ফিল হচ্ছে কেউ যেন ওই দড়িটাকে ধরে টান মেরে ওই টেবিলটাকে জানলার দিকে নিয়ে যাচ্ছে। আর মানে টেবিলটা লিটারালি কাঁপছে, ভারী টেবিল, কিন্তু যথেষ্ট ভারী টেবিল, ঢক ঢক করছে আর একটু একটু এগাচ্ছে, এরকম হচ্ছে। ওটা দেখে না মানে আমাদের সবার মানে কি বলবো, হাওয়া টাইট হয়ে গেছে, ঠিক আছে, জানেন কি হলো, এরকম কি করে হচ্ছে, এইটা আবার কি জিনিস। এবার সবাই ঠাকুরের নাম জপ করতে শুরু করে দিয়েছে। এবার আমরা ভাবছি যে এবার একজন মানে যে তোমার শুভশ্রী, ও বলছে যে আরে হাওয়া হয়তো হয়তো বাইরে থেকে হাওয়া আসছে, সেই জন্য বাইরে থেকে হয়তো খুব ঝড়টর উঠেছে সেই জন্য। এবার সেটা কি করে পসিবল, হাওয়া যতক্ষণ না ভেতরে আসবে ততক্ষণ তো প্রেসার ক্রিয়েট করবে না ভেতর থেকে। ভেতর থেকে যখন তোমার প্রেসার মানে ক্রিয়েট হবে, তখনই তো তোমার ওপেন হওয়ার জন্য, বাইরের দিক থেকে ওপেন হওয়ার জন্য তো তোমার জিনিসটা মানে কি বলবো, মানে বোঝাতে পারছি কি, হাওয়া বাইরের দিকে আসে, জানলা আটকানো, বাইরে থেকে যদি তোমার প্রেসার ক্রিয়েট হয় জানলায়, তাহলে তো আওয়াজটা বাইরে থেকে হবে, ভেতরে তো কোনো হালচাল হওয়ার তো কোনো চান্সই নেই। কিন্তু জিনিসটা এরকম হচ্ছে যেন ভেতরে হাওয়া রয়েছে, ভেতর থেকে বাইরে জানলাটাকে ওপেন করার চেষ্টা করছে, কিন্তু ভেতরে কিন্তু কোনো হাওয়া নেই, ঠান্ডা রয়েছে, কোনো হাওয়া নেই, ওই ঢকঢক করছে। মানে অদ্ভুত একটা জিনিস। এবার আমরা না ওভাবে দেখছি, আমাদের আর মানে কিছু করার নেই, মানে খুব মানে অসহায় টাইপের লাগছে। আমরা বললাম যে না ঠিক আছে, হতে দে, যা হচ্ছে হতে দে, হাওয়া হচ্ছে, ভেবে নে, শুয়ে পড়। তো ওরকম করে আমরা শুলাম, মানে ঘুম তো আর হয় না, সারাটা রাত ওই ঢক 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 হচ্ছে। প্লাস আরেকটা জিনিস, করিডোর থেকে না কন্টিনিউসলি হেঁটে যাওয়ার আওয়াজ হচ্ছে। আর প্রথমের দিকে যখন তোমার ওই জিনিসটা হয়েছে, হেঁটে যাওয়ার যখন আওয়াজ হচ্ছে, তখন আমরা ভেবেছি কি যে যে দুটো ছেলে ছিল আর কি, তারা হয়তো এসেছে।
তো ওরকম করে আওয়াজ হয়, তো আমরা ভেতর থেকেই ডাক দিই আর কি, যে কেউ আছেন নাকি বাইরে, এরকম করে ডাক দিই, তো কেউ সাড়া দেয় না। আবার সব শান্ত, নিস্তব্ধ একদম। আবার 15-20 মিনিট পর আবার ওই হেঁটে চলার আওয়াজ পাচ্ছি। আর উল্টো দিকের যে রুমগুলো রয়েছে, রুমগুলোর না ওই দরজাটা, মানে ওই যে তোমার কি বলবো, যে লকটা, ওটাকে ওপেন করার আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন ওই হাতলটাকে ধরে নামাচ্ছে আর কি। আর রুমগুলো যে তোমার বললাম, এইদিকে 3টে রুম, এদিকে 3টে রুম, রুমগুলো মুখোমুখি না, ঠিক আছে, মানে রুমগুলো এরকম যে তুমি ধরো একটা এই সাইডের রুমের যদি তুমি দরজাটা ওপেন করো, অপর সাইডে তুমি মানে দেওয়াল দেখতে পারবে, তার থেকে একটু তাকালে তখন তুমি দেখতে পারবে, মানে আড়াআড়ি ভাবে রুমগুলো। তো আমাদের মধ্যে যে শুভশ্রী ছিল, ও তোমাকে বললাম একটুখানি সাহসী, ও কি করেছে, মৌলির ফোনটা নিয়ে বলে, দাঁড়া আমি দেখছি, হয়তো কেউ এসেছে দেখছি বলে, ও কি করেছে, টর্চটা অন করে ওই অন্ধকারের মধ্যে ও দরজাটা বেরিয়ে, মানে দরজাটা ওপেন করে বেরালো। 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ঝাট করে মানে লাফ দিয়ে এলো, দরজা টরজা লক করলো, ও ফোন টোন মানে খাটে ছুঁড়ে ফেলে লাফ দিয়ে এসে পুরো না কম্বল মুড়িয়ে দিয়ে দিয়েছে। আমরা বললাম যে কি হলো ব্যাপারটা, কি হয়েছে? তো ও বলছে না বাইরে, ও জাস্ট ভেতর থেকে এটাই বললো বাইরে কেউ নেই। টর্চ মেরেছে যে ও ওখান থেকে যে বেরিয়ে যে টর্চ মেরেছে, দেখছে রুমগুলো লক, যেমন লক ছিল তালা মারা ওরকমই লক। আর তোমার বাইরে কেউ নেই, পুরো করিডোরটা ফাঁকা। জাস্ট তার একটু আগেই কিন্তু মানে জাস্ট আমরা কিন্তু আওয়াজ পাচ্ছি কন্টিনিউয়াসলি। ও বাইরে যেয়ে গেল, কোনো কেউ নেই, পুরো ফাঁকা। তো ও ঢুকে ও কম্বল টম্বল মুড়িয়ে দিয়ে ও বসে আছে। ও বলছে যে কেউ নেই, ঘুমিয়ে পড়, এখানে এরকম ভাবে কিভাবে রাত কাটবে বুঝতে পারছি, ঘুমিয়ে পড়। আর আমরা না মানে জিনিসটা মানে মনে আনতো না, আমরা ভয় পাচ্ছি। আর মুখে যে বলবো যে ভূত প্রেত কিছু একটা বলবো, আমরা আমরা সবাই বলছি চুপ কর, কেউ কিচ্ছু বলিস না, যার মনে যেটা আছে সেটা মনে রাখ, কেউ কিচ্ছু কোনো উচ্চারণ করবি না। চুপ করে আমরা শুয়ে পড়লাম। সেই রাতটা আমাদের ওভাবেই কাটতো, ওই 4টে 4:30, মানে ঘুম তো আর হয় না তখন। তোমার হয়তো 4টে 4:30 দিকে কারেন্ট এলো, তারপর লাইট টাইট চারদিকে জ্বললো, তারপর আমরা ঘুমাতে গেলাম। এক্সকিউজ মি, সরি। তো ওর তখন যে হলো ওরকম, তারপর আমরা ঘুমাতে গেলাম। এরপর তারপরের দিন যখন ব্রেকফাস্ট ওরা আমাদের মানে দেওয়ার জন্য ডাকতে এলো, তখন আমাদের ঘুম ভাঙলো। তো দরজা ওরা কড়া নাড়ছে, মানে ঢকঢক করছে, তখন আমাদের ঘুম ভেঙেছে। আমরা দেখি তখন 9টা 10 বাজে। আর আমরা কিন্তু মানে কোনো গাড়ি ঠাড়ি আমরা কিছু ঠিক করিনি, আমাদের প্ল্যান ছিল আমরা ওই বাংলা পার্ক দেখবো, তোমার যে বুদ্ধা পার্ক রয়েছে। আর তখন না স্কাই ওয়াকটা স্টার্ট হয়নি। হ্যাঁ তখন স্কাই হবে। ওয়াক, হ্যাঁ তখন স্কাই ওয়াকটা স্টার্ট হয়নি, আমরা জানতাম, কারণ কি ওই যে গাড়িটা করে আমরা এসেছিলাম, উনি বলছিলেন যে তোমরা যদি একটু পরে আসতে, 6-7 মাস পরে আসতে, তাহলে হয়তো স্কাই ওয়াক দেখতে পারতে, এখন ওই বাইরে থেকেই দেখতে হবে, স্কাই ওয়াক পাবে না তোমরা। না, আমরা মোটামুটি ওনার থেকেই জেনে নিয়েছিলাম যাচ্ছে এখানে মানে কি কি ঘোরার জায়গা থাকতে পারে। তো উনি বলেছিলেন যে ঘোরার জায়গা অনেক রয়েছে, তোমাদের ওই অরেঞ্জ গার্ডেন আছে, তোমরা যদি সারাদিন থাকো, মানে যদি কালকে রাতটাও থেকে যাও, তাহলে তোমরা অনেক জায়গা মোটামুটি ঘুরতে পারবে। তো আমরা সেই কথা মতো আর কি, ঠিক আছে, আমরা ঘুম থেকে উঠি আর কি, তাড়াতাড়ি করে উঠি, কারণ কি আমাদের বেরাতেও হবে। আমরা ফ্রেশ ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আমরা যখন খেতে যাই, তখন আমরা না জাস্ট মানে ডাইরেক্ট জিজ্ঞাসা করি যে এখানে কি কিছু আছে, কোনো প্রবলেম বা কোনো সমস্যা কিছু আছে নাকি। তো ওরা বলে যে সমস্যা মানে কি ধরনের সমস্যা। তো আমরা ফার্স্টে ভূতের কথাটা বলি না, আমরা বলি কি চোর টোর আসে নাকি এখানে, জানলা টানলা চারদিকে খোলা, এরকম করে আপনারা কেউ ছিলেন না, সারা রাত্রে না হাঁটার আওয়াজ এসেছে। তো বলছে যে না এরকম তো কোনো সমস্যা নেই, আর এখানে চুরি টুরি অতটা হয় না। আর পাহাড়ের মানুষজন একটু ভালো, মানে সহজ সরল ভালো ধরনেরই হয়, তো ওদের ওখানে এই জিনিসটা হয়ও না। আর ওদের একে অপরের মধ্যে না খুব ট্রাস্ট রয়েছে, খুব বিশ্বাস রয়েছে একে অপরের প্রতি। তো ওরা বলছে যে না না এই এলাকায় এরকম কিছু হয় না। তো আমরা বললাম যে সারাটা রাত কিন্তু আমরা আওয়াজ পেয়েছি। তো বলছে জানি না আপনারা কিসের আওয়াজ পেয়েছেন, কিন্তু এখানে এরকম কিছু হয় না। তারপর আমরা বললাম যে না জানলা ঠান্নাও দেখছি নিজে থেকে খুলে যাচ্ছে। তারপর দেখুন আমরা চলুন দড়ি ঠড়ি বেঁধে আমরা পুরো আটকেছি, তারপরেও দেখছি ঢক 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 আওয়াজ হচ্ছে। বলছে ও হাওয়া ঠাওয়ার জন্য অনেক সময়, মানে ওরা না জাস্ট মানে গা করলো না ব্যাপারটা, বললো হাওয়া ঠাওয়ার জন্য। আর যে কারেন্টের ব্যাপারটা, ওটা তো পাহাড়ি এলাকায় তো কারেন্ট যাবেই, খুব নর্মাল ব্যাপার। আর ওরা আমাদেরকে বললো যদি আপনাদের না থাকতে হয়, আপনাদের যদি প্রবলেম হয়, তাহলে আপনারা চলে যেতে পারেন, তো সমস্যা কিছু নেই, আপনারা চলে যান। তো আমরা কোথায় যাব তখন, একে তো আমাদের ঘোরার প্ল্যান রয়েছে, প্লাস এখানে দামটাও একটু কম, তো ওভাবে তো হুট করে তো আমরা চলে যেতে পারবো না। তো আমরা বলি যে না না ঠিক আছে, অসুবিধা নেই। আর আপনারা রাতে থাকেন না কেন এখানে, আপনারা তো রাতে থাকতে পারেন, আপনাদের কিন্তু কোথাও আমরা পাইনি কালকে, আমরা যে প্রবলেমে পড়েছি বা যাই হোক, আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা কোথা থেকে আপনাদের পাবো। তো ওরা বললো যে দেখুন আমরা থাকি না, তার কারণ এটাই যে এখানে তো এখনো ঘর ঠর তো সেভাবে রেডি হয়নি, তো যারা কাজ করে ওয়ার্কারদের জন্য যে রুম তৈরি হওয়ার কথা, সেখানে কোনো তোমার গদি বা কোনো কম্বল জাতীয় জিনিস কিছু নেই।
তো সেই জন্য ওরা এখানে যেহেতু প্রচন্ড ঠান্ডা, তো ওরা এখানে থাকে না, ওরা মানে একটু দূরে। আর বলে রাখি যে হোমস্টেটা ছিল ওটা কিন্তু একজন বাংলাদেশি লোকের ছিল, ঠিক আছে। উনি ওখান থেকে এখানে প্রপার্টি কিনে রেখেছিলেন, মানে এখানে বানাচ্ছিল একটা। আরো একটু দূরে, ধরো ওখান থেকে 5-6 মিনিট দূরে আরেকটা হোমস্টে ছিল, ওটাও ওই ওই লোকটারই, ঠিক আছে। তো উনি বললেন যে ওখানে গিয়ে ওরা থাকে। তো বললো যে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আপনারা নাম্বার লিখে নিন, যদি রাতে কোনো সমস্যায় ফোন করে নেবেন, চলে আসবো। তো ঠিক আছে, নাম্বার টাম্বার আমরা নিয়ে নিলাম। আর ওই কারেন্টের ব্যাপারে আমরা জিজ্ঞাসা করলাম যে কারেন্ট তাহলে এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, ফোনেও চার্জ থাকছে না, কি করব? তখন ওরা কি করলো, আমাদেরকে দুটো মোটা মোটা মোমবাতি দিল, ঠিক আছে, আর তোমার দেশলাই কাঠি এরকম কিছু দিল। তা আমরা বললাম যে কোনো এমার্জেন্সি লাইট টাইটের কোনো ব্যবস্থা নেই? বলছে যে না না, এখানে এখনো তো কিছু দেখছেনি, তো এখনো সেরকম ভাবে কোনো মানে তৈরি হয়নি জায়গাটা, ওই কোনো রকম হয়েছে জাস্ট। আপনি যদি মানে আরো 1 বছর পরে আসেন তাহলে আপনি সব ফেসিলিটি পাবেন। আপাতত এখানে মানে টুকটাক যেইটুকু, আর না হলে নয়, একটা টুরিস্ট মানে এলে যেইটুকু দরকার, ওই গিজারটা লাগিয়েছে ওরা, মানে সেইটুকুই, মানে খাট দুটো রুম এখনো রয়েছে, বাকি রুম গুলো সবই ফাঁকা, কিছু নেই। তো বলো ওই মোমবাতি আছে, নিয়ে নিলাম। তো সেদিনকে আমরা মানে বেরিয়েছি যে, তো বেরিয়ে একটা মোটামুটি গাড়ি ঠিক করলাম, একটা দোকান, যে তোমাকে বললাম যে তার আগে যে একটা দোকান ছিল ওখানে, ওখানেই জিজ্ঞেস করলাম যে গাড়ি কোথায় পাবো। তো উনি নাম্বার মানে উনি একজনকে ফোন করলেন যে হ্যাঁ এরকম আছে 5 জন। তো আমরা ওই গাড়িতেই করে আমরা রা বাংলা পার্ক ঘুরলাম। তোমার সিং সোর বলে একটা ব্রিজ আছে, ব্রিজটা নাকি খুব সুন্দর। তো সবাই আমরা প্ল্যান করেছিলাম যে ওই দিকটায় যাব, কখনো যেটুকু যাইনি, তো ওই ব্রিজটায় গেছিলাম। ওই ব্রিজে গিয়ে ওখানে ঘোরা টোরা ঘুরেছি আর কি। তারপর আমরা অরেঞ্জ গার্ডেন, ওখানে অরেঞ্জ গার্ডেন ছিল কোথাও, তো ওই অরেঞ্জ গার্ডেনে যাই। তো এই ঘুরে টুরে আস্তে আস্তে আমাদের সেই সন্ধ্যে 6টা 6:30 বেজে যায় আবার। ভালো কথা, এলাম তো আসার পর চা কফি এইসব দেওয়া হলো, খেলাম দিলাম। তারপরে রাত্রে খেয়ে দে আবার সে শুয়ে পড়েছি, কারণ কি প্রচন্ড টায়ার্ড। তার পরের দিন আমাদের যেমন বললাম 2 রাতের প্ল্যান ছিল, তার পরের দিন আমাদের সকাল সকাল বেরাতে হবে। আর যে গাড়িতে আমরা মানে সেদিনকে যে ট্যুরটা করলাম সারাদিনে, সেই গাড়িকে আমরা বলেছিলাম তারপরের দিন 10টার দিকে চলে আসতে। ভালো কথা, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। লাইট টাইট যেমন জ্বালানো, আর যে কোনো জায়গায় যে কোনো হোটেলে গেলে আমার এখন এটা স্বভাব, সারা রাত না আমি হোটেলের যে বাথরুমের লাইটটা জ্বালিয়ে রাখি, ঠিক আছে, নেভাই না কখনো। তো ভালো কথা, সবাই খাটে যেমন আগের দিন যেমন শুয়েছিলাম, এইদিকে শুভশ্রী মৌলি, এইদিকে আমরা 3 জন শুয়ে পড়েছি। কিছুক্ষণ পর বাথরুম থেকে না কল খোলার আওয়াজ হচ্ছে, ঠিক আছে, মানে কল খোলার আর জল পড়ার, মানে ফাঁকা বালতিতে জল যখন পড়বে তোমার যেই আওয়াজটা হয় ওরকম আওয়াজ হচ্ছে। তো ঘুম ভেঙে গেছে, তো এরকম করে পিছু আমার পাশে যে ছিল তোমার রত্না, ও বলছে যে কে গেছে বাথরুমে। তখন এই পাশ থেকে ওর যে বোন, সে বলছে যে আরে দেখলাম মৌলিকে যেতে দেখেছি। ভালো কথা, এবার যেই ও বললো মৌলিকে যেতে দেখেছি, আর তখন কটা বাজে বলবো তোমার, ওই 11:30 পৌনে 12টা বাজে, মানে কেউ মানে ঘুমাচ্ছে, কথা বলছে, মানে কেউ আর অতটা মানে কারোর গাঢ় ঘুম নেই, ঠিক আছে, মানে সবাই মোটামুটি ওই মানে ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই রয়েছে, যে হ্যাঁ মানে ডাকলে জেগে যাবে। যেই বলেছে মৌলিকে দেখলাম যেতে, দেখি পাশের খাট থেকে মানে মৌলি কম্বলটাকে বের করে বলে এই কোথায়, আমি তো এখানে শুয়ে আছি। যেই বলেছে, তা আমাদের না সবার আবার মানে সেই যে প্যালপিটেশনটা হচ্ছিল সেটা আবার স্টার্ট হয়ে যায়, যে কি হলো ব্যাপারটা। এই তো বললো যে মানে ও দেখেছে। তো বললো যে হ্যাঁ আমি তো তোকে কিছুক্ষণ আগেই ঢুকতে দেখলাম। বলছে আরে সেটা তো আমি মানে শোয়ার আগে গেছি, এখন কতক্ষণ হয়ে গেছে। তো বলছে যে কল খুলে রেখেছিস, কল বন্ধ কর। তো বলছে কল যদি খুলে রাখতাম তাহলে কি আগে আওয়াজ পেতি না? আমি কল বন্ধ করে এসেছি, আমি ভালো করে জানি কল বন্ধ করে এসেছি। তো বলছে তুই কলটা বন্ধ কর, যা তুই কল বন্ধ কর। তো ও বলছে যে ধুর যাবো না আমি। তো এরকম করে মানে কথা কাটাকাটি করছে। তো এর মধ্যে না মানে ফিল হচ্ছে যে কলটা আরো জোরে, মানে যেটা তোমার ধরো মোটামুটি একটা স্পিডে পড়ছিল, সেটা মানে কলটা আরো কেউ ঘুরিয়ে দিয়ে আরো জোরে পড়ছে। তো ওটা শোনার পর আমরা বলছি কিছু না, জাগিয়ে কলটা বন্ধ কর। তো মৌলি খাট থেকে নেমেছে বাধ্য হয়ে, নেমে দরজা খুলেছে। এবার যেই দরজা খুলেছে দেখছে কল বন্ধ। কলে কিন্তু মানে আর একটা মানে কি বলবো, একটু উঁচু বাথরুমটা, মানে এরকম ভাবে উঠতে হয়। তো উঠেছে, উঠে দেখছে কলটা বন্ধ, কিছু না। তো বলছে কই কল খোলা, কল তো বন্ধ। তো আমরা বলছি যে এই তো আওয়াজ পেলাম, ভালো করে বেসিন টেসিন চেক কর। তো চেক করলো, দেখলো কিছু নেই। এবার যেই বাথরুমটার থেকে এক স্টেপ নিচে নেমেছে, যা মানে দরজাটা আটকাতেও পারিনি, যেই নিচে নেমেছে না, আবার কলটা ক্যাচ করে কেউ খুলে দিল, আবার জল পড়ছে, আবার মানে পুরো সাউন্ড আসছে। যে এরকম হয়েছে যা মানে বাথরুমের দরজা ফরজা না আটকেও একদম মানে মানে কি বলবো, সোজা একদম ছুটে এসে খাটের মধ্যে উঠে গেছে। বলছে আমি আর দরজা আটকাতে পারবো না। এবার দরজা বাথরুমের প্রায় হাফ খোলা রয়েছে, আমরা শুনতে পাচ্ছি এই খাটে বসে বসে, 5 জনই খাটে রয়েছি আমরা। বাথরুমের বালতিটা না মানে ভরা ধরো বালতি, কেউ ধরো ঘেঁষতে ঘেঁষতে ধরো এদিক থেকে এদিকে করলে যেরকম একটা আওয়াজ হয়, ওরকম আওয়াজ হচ্ছে।
মানে খুবই একটা অড একটা মানে ব্যাপার, ওরকম জিনিস কখনো আমি ফেস করিনি। তো খুবই একটা অড জিনিস লাগলো যে মানে কি হচ্ছে এটা। তারপর কি হচ্ছে, শুভশ্রী বলছে আটকাতে হবে না, আমি আটকে দিচ্ছি বলে ও নামলো, নেমে জাস্ট দরজাটাকে টান মারলো। যে ও দরজাটাকে টান মেরে দরজার সিটকিনিটা দিল, এদিকে ফিরলো আমাদের দিকে, কারেন্ট অফ, ঝট করে কারেন্ট চলে গেল, পুরো অন্ধকার ঘর। এবার এরকম হলে কি হয়, সবাই একটা মানে ঘাবড়ে যায়, ও মানে তাতে করে ছুটে এসে খাটে চলে এসেছে, বলছে কি হলো, কারেন্ট চলে গেল এরকম হঠাৎ করে। তো কারেন্ট যাওয়াটা ঠিক আছে, নর্মাল। এবার সেদিনকে না আমরা কেউ আর ফোনের ফোনের মানে টর্চ আর জ্বালাইনি। বেকার টর্চ জ্বালিয়ে তোমার ওই সারারাত্রি টর্চ মানে ওই কিছুক্ষণ জ্বলেই আর কি ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে, সেটা খুব প্রবলেমের ব্যাপার। তো আমরা কেউ টর্চ জ্বালিনি, ওই যে মোমবাতি দুটো যে মাথার কাছে আমরা রেখেছিলাম, ওই দুটোকেই জ্বালিয়েছি, জ্বালিয়ে মাঝখানে রেখে দিয়েছি ঘরের। এবার সেটা আমি দেখো জানি না কতটা ঠিক কতটা ভুল। আমি এখন মানে অনেক জায়গায় শুনেছি মোমবাতি না নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে। আমি জানি না কতটা ঠিক বা ভুল, বাট আমি অনেক জায়গায় শুনেছি যে মোমবাতি যদি ধরো জ্বলন্ত মোমবাতি একটা হোক বা দুটো তুমি যদি সার্কেল করে বা মাঝখানে যদি রেখে দাও ঘরের মাঝখানে, সেটা নাকি নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে। না, এটা তো ঠিক যাই হোক, না। ঠিক না না? তো আমি না, জানি না, কিন্তু যাই হোক, অনেক এটা তুমি জায়গায়। পরে বলবো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো ওরকম করে মাঝখানে না দুটো মোমবাতি পরপর জ্বালিয়ে রেখে দিয়েছি। হুম হুম। জ্বালিয়ে রাখা হলো, জানলা টানলা যেমন তোমাকে বললাম সব বন্ধ সবকিছু। যেই খাটে উঠলাম, জাস্ট আমাদের চোখের সামনে এরকম হলো, একটা মোমবাতি ফু দিয়ে কেউ নেভালো। জাস্ট ফু দিয়ে, মানে এরকম এই সাইডে মানে যেমন শিখাটা কি হয়, ধরো হাওয়া হলে কি ধীরে ধীরে হতে হতে নেবে, আর হাওয়ার হুম। কোনো চান্স তো নেই ফার্স্টে। জানলা সব আটকানো, দেখে ভালো করে শুয়েছি, প্লাস দড়ি টড়ি বাঁধা রয়েছে ওখানে। মনে হলো ফু দিয়ে কেউ একটা মোমবাতি নেভালো, যেই নেভালো তার 3 সেকেন্ড পর আর একটা মোমবাতিও ফু দিয়ে নেভালো। জাস্ট ফু দিয়ে দুটো মোমবাতি নিভে গেল। এবার কি করব, অন্ধকার ঘর, আবারও নামা হয়েছে, পাঁচজনে সব একসাথেই, পাঁচজনে কিন্তু আমরা করছি, কেউ আমরা একা একা ওই করছি না জিনিসগুলো। এই যে ঘরটা যখন অন্ধকার হয়ে গেল, লাইট জ্বলছিল তখন একটু সাহস ছিল, যেই ঘর অন্ধকার তখন সবাই পাঁচজনে হাত ধরে ধরে একদম মানে একে অপরকে জাপটে জড়িয়ে মানে যাওয়া আর কি। আবার দুটো মোমবাতি জ্বালানো হলো, এই করে 3বার জ্বালানো হলো জিনিসটা, 3বারই ফু দিয়ে দিয়ে দুটো মোমবাতি কেউ নিভিয়ে দিল। মানে পুরো আমরা দেখতে পাচ্ছি কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই। আর ঘরের মধ্যে না একটা গুমোট একটা গরম, বাইরে যেখানে তোমার তখন টেম্পারেচার মোটামুটি ধরে নাও 4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম চলছে, ঠিক আছে, ভালো ঠান্ডা কিন্তু তখন। কারণ কি সেই সময়টা মার্চ এপ্রিলের দিকে কি হয়, বরফটা যেটা জমে থাকে সেটা তো গলতে থাকে, সেই হাওয়াটা আসতে থাকে। তো সেই জিনিসটা, আর এই পেলিং এর যে জায়গাটা আমরা ছিলাম না, ওখান থেকে একদম মানে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা মানে খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। আমরা এবারও যে নর্থ বেঙ্গল গেছি, আমরা খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখেছি। তো হুম হুম ওই হুম। হোমস্টেটা থেকে খুব পরিষ্কার ভাবে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে খুব কাছ থেকে, আর মানে ইভেন তুমি বলেও ছিলে যখন ওই সময়টা তোমার সাথে আমার কথা হচ্ছিল। হ্যাঁ, 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 হুম। খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি, মানে প্রত্যেকটা দিন এনজিপি স্টেশন থেকে দাঁড়িয়ে দেখতে পেরেছি, ভাবতে পারছো, ট্রেন থেকে দেখতে পেরেছি, মানে এভরিডে দেখেছি, মানে এরকম ভাবে আচ্ছা। কখনো দেখিনি। খুব সুন্দর দেখেছি। আর সেই সময় যখন গেছিলাম, সেই সময়ও মানে দেখা যাচ্ছিল, ঠিক আছে, 2018 সালে, তখন প্রচন্ড ঠান্ডা, আর ওই হাওয়াটা পুরো আসছে ঘরটার মধ্যে না, একটা অত বড় ঘর, মানে একটা গুমোট একটা ভাব, কেমন একটা মানে দম বন্ধ একটা ভাব মানে আসছে। ঠান্ডাতে সাধারণত এরকম হয় না ফিল, বাট গরম লাগছে, হঠাৎ করে একটু গরম গরম ভাব হচ্ছে, কেন গরম ভাব হচ্ছে জানি না, বাট হচ্ছে। যাই হোক, আমরা সবাই কম মানে তবুও মানে যেহেতু এই জিনিসগুলো ঘটছে কন্টিনিউয়াসলি, তো আমরা কম্বল সবাই মানে মুড়ি টুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর যখন আমাদের ঘুম ভাঙলো তখন সকাল হয়ে গেছে, ঠিক আছে। সবার ফার্স্টে ঘুম ভেঙেছে তোমার শুভশ্রীর। শুভশ্রীর ঘুম ভাঙার পর ও আমাদের সবাইকে মানে এই হাতড়ে হাতড়েই ওট 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 মানে এমন করে একটা ডাক দিয়েছে। আমার এমনি মাইগ্রেনের প্রবলেম রয়েছে, ঠিক আছে। এবার আমাকে যদি ধরো হঠাৎ করে কেউ ঘুম থেকে তুলে দেয়, হুম আমার হুম। না চট করে মাথাটা ধরে নেয়। তো ওই যে ঝাঁকিয়ে যে ডাকলো আমাকে, আমার পুরো মাথা টাথা পুরো একদম লক হয়ে গেল, পুরো মাথা টাথা ধরে নিল। আমি কি বলে এইভাবে মানে ডাকছে আর কি। সবাই আমরা উঠলাম, তো উঠে বলছে ওই দেখ ও পড়ে আছে ওখানে। কে পড়ে আছে? রত্না ওখানে, মানে আমি শুয়েছিলাম ফার্স্টে, তারপরে রত্না ছিল, তারপরে ছিল স্বপ্না। রত্না মাঝখানে শুয়েছিল। রত্না যে তোমার ডান হাতের দিকে যে জানলার দিকে ও পড়ে আছে। তো আমরা সবাই এলাম যে কি হলো, এবার গেছি ছুটে, তখন বাজে তোমার 4:30 বাজে। ঘরে লাইট জ্বলছে, কারেন্ট হয়তো তখন তো কারেন্ট এসেই গেছে, কখন এসেছে জানি না, লাইট জ্বলছে ঘরে। আমরা ওকে ফিরিয়ে দেখি, ওর মাথায় না এই বড় একটা আলু, মানে কি বলবো, তোমার মাথা ফুলে এত জোরে বাড়ি খেয়ে যাবে কিছু হয়েছে জানি না, জাস্ট লিটারালি বলি না যে মাথায় আলু করে দেবো, গাঁটটা করে দেবো, লিটারালি কপালটায় এই বড় একটা আলু হয়ে আছে, ঠিক আছে। মানে আমরা বললাম কি হলো, মানে এরকম ভাবে পড়ে গেছে, কোথায় পড়েছে। এবার আমরা তো মানে পুরো ঘাবড়ে গেছি,
পুরো মানে মানে ওর পুরো চোখ মুখ উল্টে পড়ে আছে, চোখে মুখে জল দিচ্ছি, জ্ঞান আসছে না, ফোন করছি। এবার হ্যাঁ, এর মাঝখানে একটা কথা বলে রাখি, রাতের বেলা যখন এই জিনিসগুলো ঘটছিল, এই যে তোমার ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, আমরা কিন্তু ওই ছেলেটাকে ফোন করেছিলাম, ফোন পুরো রিং হয়ে গেছে, ও কিন্তু ধরেনি। ঠিক আছে, দুবার, প্রথমে তো ফোন লাগছিল না, নেটওয়ার্ক ছিল না, তারপর অনেক কষ্ট করে যাও বা ফোন লাগলো, দুবার ফোন করেছি আমরা, পুরো রিং হয়ে গেছে, ধরেনি। ভালো কথা। এবার সকালে যেই এই জিনিসটা হলো, আমরা আবারও ফোন করতে শুরু করেছি। তো বেশ দুবার তিনবার ফোন করার পর ও ধরেছে। তো ধরে আমরা বললাম যে আর্জেন্ট আছে, আপনারা তাড়াতাড়ি আসুন, আমাদের এক বান্ধবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন। তো ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ আসছি বলে এলো। তো এসে আর কি ওকে মানে বিছানা টিছানা যাই হোক আমরা তুলে রেখেছি ওকে। তখন আমরা বললাম যে ট্রিটমেন্ট মানে কি করবো এখন ওকে নিয়ে আমরা, ওর জ্ঞান ফিরছে না, ও জাস্ট পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে, কোনোভাবে জ্ঞান ফিরছে না ওর। তোর চোখে মুখে জল দেওয়া হচ্ছে, যা দেওয়া হচ্ছে, কিছু হচ্ছে না। তো আমরা বললাম যে এখানে ডক্টর মানে অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে এখানে পাওয়া সম্ভব না, কারণ কি আমরা যে জায়গাটা ছিলাম সেখানে না। আর আমরা যে আগে যে নেমেছিলাম ওখানে যদিও কোনো ধরো চান্স ছিল, যে তোমার বললাম যে বাজারের মতো জায়গাটা, এইটা ধরো আরো তোমার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে, তো এখানে কিছু পাবো না। তো উনি, যে ছেলেটা, সে বললো যে তোমাদের আরো নিচের দিকে যেতে হবে, ওখানে হয়তো কোথাও খোঁজ নিলে পেতে পারো, বাট এখানে তো পাবে না কিছু। তো ওয়েট করে যাও, একটুখানি সকাল হোক, আমরা ফোন করছি, দেখছি। তো ও কি করলো, ছেলেটা ফোন করলো কাউকে, তো সে আবার গাড়ি নিয়ে এলো। তো আমরা ওকে নিয়ে গেলাম। তো নিয়ে গিয়ে ওখানে মানে তোমার কোনো ডাক্তার টাক্তার কিছু পেলাম না, একটা মানে কোনো রকম একটা ওষুধের দোকানে নিয়ে যাওয়া হলো। তো সেই ওষুধের দোকান থেকে ওরা মানে কি করবে এখন, মানে ব্যথা কমানোর জন্য জাস্ট ওই মেডিসিন দেওয়া হয়েছে। আর ওর জ্ঞান কিন্তু ফেরেনি তখন। ঠিক আছে, ওকে ইঞ্জেকশন ওই অবস্থাতেই, যাই না কিসের ইঞ্জেকশন দেওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হলো, বললো যে হ্যাঁ জ্ঞান ফিরবে, মানে মানে পড়ে গেছে তো, মাথায় বাড়িটা যে খেয়েছে সেই জন্য সেন্সলেস হয়ে গেছে। তো যাই হোক, তো ওকে কিছুক্ষণ বসানো হলো, বসানোর পর দেখলাম ও ধীরে ধীরে মানে জ্ঞান ফিরছে আর কি। ওই যে ডাক্তার মানে ডাক্তারখানা না, ওই স্টোরটার বাইরেই বসে বসে দেখলাম কিছুক্ষণ ওর মানে পরে ও জ্ঞানটা ফিরলো ধীরে ধীরে, ও মানে মানে চেতনায় ফিরলো। তখন ওকে আমরা আবারও নিয়ে এলাম ওপরে। নিয়ে আসার পর ওকে বললাম যে কি হয়েছে তোর, এরকম এরকম মুখ চোখের এরকম অবস্থা। তো বললো দেখ আমি এখানে কিচ্ছু বলতে পারবো না, জাস্ট এখান থেকে নাম, তারপরে বলবো। মানে ও মানে বলার অবস্থা ছিল, ও মানে ও তুতলে তুতলে বলছে যে কিচ্ছু এখানে বলি, জিজ্ঞাসা করিস না, জাস্ট কিচ্ছু করিস না, শুধু যদি পারিস ওই জানলাটা একবার খুলতো, বা হাতের জানলাটা। ও বললো জানলাটা খোল। তো আমরা জানলা খুললাম, জানলা খুলে সবার ফার্স্টে যেটা মানে তোমার আমি খুলেছিলাম জানলাটা, সবার ফার্স্টে যেটা চোখে পড়লো, জানলাটার এই পাশটা তো আমরা দেখেছি খাদ দিনের বেলা, আর আমরা না এতদিন এই জানলাটা খুলিনি, যে দুদিন যে আমরা ছিলাম এই পাশে জানলাটা খুলিনি। জানলাটা খুলে দেখলাম তোমার না কবরস্থান। ঠিক আছে, মানে পাশে কবরস্থান? না ওই যে, হ্যাঁ তোমার ওই যে মানে খ্রিস্টানরা যেভাবে যে আর কি বাড়ি করে, মানে কি বলবো, যেভাবে তোমার ওরা কবর দেয় না, ওরকম সাইন আর কি, মানে স্তবক লাগানো আর ফুল টুল ওরকম দেওয়া রয়েছে। মানে জানলাটার নিচেই না, জাস্ট মানে তোমার চোখ যাচ্ছে কবরস্থান। ঠিক আছে, ওটাকে কবরস্থানই বলা মানে আশা করি বলবো। খ্রিস্টানদের যে জিনিসগুলো হয় বা যাই বলো না কেন, ওরাও যেভাবে কবর টবর দেয়, ওই কবরস্থান। তো দেখা মাত্রই তো সাথে সাথে জানলা ফাল্লা আটকে দিয়েছি। তো বুঝতে পেরে গেলাম যে এখানে নেগেটিভ জিনিস তো রয়েছে, ফর শিওর আছে এখানে। তো কেউ কিছু কোনো কথাবার্তা বললাম না, তাতে করে জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। তখন যখন আমরা গাড়িতে আছি, ওকে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে তোর সাথে, তখন ও বলছে যে ওর রাতের বেলা তো এরকম করে সবার মানে ঘুমের তো মানে কি বলবো পিন্ডি চটকে গেছে সবার, সবাই ঘুমাচ্ছে উঠছে এরকম হচ্ছে, তখন ওর চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ওর না পায়ের মধ্যে ওর ফিল হয়েছে যে ঠান্ডা একটা স্পর্শ। ঠান্ডা মানে হাত দিয়ে কেউ পায়ের যে ধরো পাতাটা ধরে, কেউ ধরো আঙ্গুলগুলো যদি ধরো জড়িয়ে ধরে না, মানে হাতের ধরো তালুটা দিয়ে কেউ তোমার পায়ের আঙ্গুলটা যদি ধরো জড়িয়ে ধরে, সবকটা আঙ্গুল একসাথে ধরে মুঠ করে ধরে, যে ফিলটা হয় ওটা ও ফার্স্টে পেয়েছে। তো পেয়ে না ও পাটা ঝটকে দিয়েছে, ঝটকে যেই ও মানে মানে একটু কি বলবো ঘুমিয়েছিল, একটু যেই জ্ঞান মানে কি বলবো ঘুম থেকে উঠেছে যেই, তখন ও তাকিয়ে দেখছে পুরো ঘরটা অন্ধকার, কারেন্ট নেই, চারদিকটা পুরো আহ এ, অন্ধকার ঘুটঘুটি। তার মধ্যে ও দেখছে আমাদের যে বললাম যে কাবারটা ছিল, কাবারের আগে একটা পিলার ছিল, ও দেখছে না পিলারের পিছন থেকে একজন না উঁকি মারছে। আচ্ছা। ও লিটারালি দেখছে একটা কিছু একটা, ও কি অবয়ব কিচ্ছু বুঝতে পারছে না, ওর ফিল হচ্ছে কিছু একটা মাথাটাকে বের করছে একটুখানি, আবার ঢুকে যাচ্ছে। দেখে মনে হচ্ছে মানে পর্দা ধরো নড়লে যে জিনিসটা হয় না, কিন্তু ওখানে কোনো পর্দা নেই, ওটা একটা পিলার। মনে হচ্ছে ওরকম কিছু একটা আসছে এগাচ্ছে, আবার ভেতর দিকে ঢুকে যাচ্ছে, আবার কিছু একটা আসছে, আবার ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এবার যেই এরকম করে দুবার তিনবার হয়েছে, তো ও না আমাদের সবাইকে ডাক দিয়েছে, আমাদের সবাইকে ডেকেছে ও।
ওর যে বোন মানে তাই ও তো মাঝখানে শুয়েছিল, আর এই পাশে আমি আছি, ও মাঝখানে আছে। ও আমাকেও ধাক্কা দিয়েছে, ওর যে বোন ওকেও ধাক্কা দিয়েছে, স্বপ্নাকেও ধাক্কা দিয়েছে। আমরা কেউ নাকি উঠিনি, আমরা ঘুমাচ্ছি। আমি জানি না কি করে, কারণ কি আমাদের কিন্তু কারোরই ঘুম অতটা গাঢ় নয়। আর আমি যতই গভীরে ঘুমাই না কেন, আমার যদি কেউ দুবার ডাকে আমি উঠে যাই। সেখানে আমরা পাশাপাশি শুয়ে আছি, ও নাকি আমাদের জোরে জোরে ধাক্কা দিয়েছে, আমরা শুনিনি কিছু। ভালো কথা, এই জিনিসটা চলছে। এবার যেই ওই যে পিছনে পিলারের পিছনে যেই জিনিসটাই থাকুক না কেন, যেই জিনিসটা ও বুঝতে পেরেছে যে আচ্ছা আমাদেরকে ডাকছে, বা ও দেখতে পেরেছে কি, ও মানে দেখতে পাচ্ছে খাট থেকে বসে রত্না, তোমার ওই জিনিসটা না, জাস্ট ওই কাবারটা, ওর পিছনে পিলারের পিছনে কাবারটা আস্তে করে দরজাটা খুললো, ভেতরে ঢুকে গেল। ওই মানে অন্ধকারের মধ্যেও যে অন্ধকার যখন তোমার সয়ে যায়, তার মধ্যে যখন একটা ডিপ কালো অন্ধকার থাকে সেটা তো বোঝা যায়। ও জাস্ট পুরোপুরি দেখতে পেলো যে ওই পিলারের পিছন থেকে যে যে জিনিসটা উকি মারছিল, সেই জিনিসটা কাবারটা আস্তে করে একটু ওপেন হয়ে ভেতর দিকটা ঢুকে গেল। এবার ওটা দেখে না ও মানে ঘাবড়ে গেছে। তারপরেও আমাদেরকে জোরে জোরে নাম ধরে ডেকেছে, অনেকবার ধাক্কা ধুক্কা দিয়েছে, আমরা কেউ উঠিনি। তখন ও কি করছে, ফোন যেটুক ছিল মাথার কাছে সবাই ফোন নিয়ে শুয়েছে, ও ফোনটা নিয়ে ও খাট থেকে নেমেছে। নেমে টর্চ মেরে ও পিলারের দিকটা চেক করছে, দেখছে না কিচ্ছু না, ফাঁকা। আর বদ্ধ একটা গরম, পুরো রুমটা জুড়ে বদ্ধ একটা মানে গরম ভাব, ভালো একটা গরম ভাব। ও খুব সাহস নিয়ে, খুব মানে মনের জোর নিয়ে যে কাবারটা ছিল, কাবারটা ওপেন করেছে। ওখানেও কেউ নেই। এবার যেই কাবারটা আটকেছে, আটকে যখনই ওর চোখটা যে তোমার সোজাসুজি যে জানলাটা ছিল, জানলার দিকে গেছে, যেটা সামনে আর কি টেবিলটা রাখা ছিল, ও দেখতে পারছে, ও স্পষ্ট দেখতে পারছে ওই টেবিলটার ওপরে না একজন বসে আছে। ঠিক আছে, পাটা ঝুলিয়ে টেবিলটার ওপরে বসে আছে। ও পুরো একটা মানে একটা আকৃতি, বেশ লম্বা চওড়া বড় সড়ো একটা আকৃতিও দেখছে, যেটা টেবিলটা থেকে পা ঝুলিয়ে ও বসে আছে। পাটা মানে দোলাচ্ছে কিনা সেটাও দেখতে পাইনি, জাস্ট পাটা ঝুলিয়ে বসে আছে। এবার যেই ও দেখেছে জিনিসটা, আর ও চিৎকার করেছে। ভাবো, এত কিছু কিন্তু করছে আর আমরা সবাই ঘুমাচ্ছি। অথচ আমি তোমাকে যেমন প্রথম থেকেই বললাম, এই মানে দুদিনে যতবারই আমাদের জ্ঞান থাকা অবস্থায় আমরা কিন্তু কেউই একা একা কিছু করিনি। আমরা সবাই যেখানে আমরা মোমবাতি জ্বালাতে যাচ্ছি 5 জন যাচ্ছি, জানলা আটকাতে যাচ্ছি 5 জন যাচ্ছি, আমরা এরকম করে করছি। সেখানেও আমাদেরকে এত ডেকেছে, আমরা শুনিনি। যেই ওই জিনিসটা ও দেখেছে, ও যে চিৎকার করেছে, চিৎকার করার মাত্রই ওই জিনিসটা না মানে মানে এক নিমিষে ওর চোখের সামনে এসে গেছে। ঠিক আছে, এবার যেটা ওর চোখের সামনে এসেছে, ওটা প্রচন্ড বীভৎস একটা ও বর্ণনা দিয়েছে। বলছে ওটা দেখেই আর কি ও মানে একদম মানে কোন রকম মানে টাল সামলাতে না পেরে পুরো একদম ওই জানলার যে তোমার সাইডটা কোনটায়, ওখানটাই ও মাথা লেগেছে। তারপর ওর কোনো কিছু মনে নেই। তারপর তো সকালবেলা ও যখন ওর চোখ খুললো, তখন দেখলো যে ওই দোকানের বাইরে ওকে মানে সবাই আমরা কোলে নিয়ে মানে ঘাড়ের মধ্যে মাথা রেখে ওকে শুয়ে রেখেছি। তো বললো যে যে বস্তু মানে যে জিনিসটা দেখেছে আর কি, মানে একটা কোনো মেল, মানে একটা ছেলের কোন একটা ফিগার, হয়তো বেশ লম্বা। ঠিক আছে, মুখটা না হাঁ করা, পুরো মুখটা হাঁ করা, আর চোখগুলো মানে লাল। ওর যখন সামনে এসে গেছে তখন ও পুরো জিনিসটা ওর ডেসক্রিপশন এভাবে দিচ্ছে, আমি মানে দিতে গেলে আমার ভয় করছে প্রচন্ড। আমি একা একা আছি এখন। তো বুঝতে ওরকম পারছি। করে জাস্ট আমি ইমাজিন করছি, মুখের ভেতরটা পুরো গাঢ় অন্ধকার। হাঁ যে করছে মানে মুখটা কিন্তু বোঝা যাচ্ছে, মুখের যে ভেতরটা কোনো মনে হয় জিভ টিপ দাঁত টাত কিচ্ছু নেই, পুরো গাঢ় অন্ধকার। ঠিক আছে, আর চোখগুলো লাল, পুরো একদম সামনে এসে গেছে। ও যেই এসেছে ও চমকে করে চিৎকার করে ওখানে বাড়ি খেয়ে পড়ে গেছে। তো সেটা দেখার পর তো মানে মানে ও দেখে তো অজ্ঞান হয়েই গেছে। তো সেটা শোনার পর আমাদেরও গা হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো আমরা যখন বললাম যে এরকম মানে কি ছিল, তাহলে আমার তুই আগে কেন বললি না, তো বললো যে না, আমার এটা ফিল হচ্ছিল জিনিসটা। আর ও যে কি বলবো, এই যে জিনিসটা ঘটছে, ইভেন ওর যখন জ্ঞানও এসেছে না, ও লিটারালি ওর ফিল হচ্ছে যে ও যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করে আরো অনেক কিছু ঘটতে পারে। ওর শুধু ইনটিউশন এটাই কাজ করছিল যে ওই জানলাটার বাইরে কিছু একটা আছে, ওটা জাস্ট খুলে মানে ইন্ডিকেশন দেয় না যে কিছু একটা আছে ওখানটা, তুমি দেখো ওই জায়গাটা খুলে দেখো, তাহলেই তোমার কাছে ক্লিয়ার হবে। তো জিনিসটা কাইন্ড অফ এরকম ছিল। ও সেই জন্যই ও রুমের আনার মানে মাত্রই ও বললো যে জানলাটা খুলতো, জানলাটা খুলে দেখছি কি আছে। ওর মানে ইনটিউশন খুব কাজ করছিল যে জানলাটার বাইরে কিছু একটা আছে, যেটা দেখলে আর কি আমরা বুঝতে পারবো যে এখানে কোনো গন্ডগোল আছে বা কিছু। তো যাই হোক, তো এই জিনিসটা ঘটলো। ঘটার পর যখন আমরা ওই ড্রাইভার, লোকাল ড্রাইভারই ছিল, তো আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে এরকম, মানে উনিও তো শুনছিলেন না গাড়ির মধ্যে। তো উনি বললেন যে আপনারা ওই দিকটায় গেছেন কেন, ওখানে নতুন নতুন সব প্রপার্টি সব মানে মানে গালিগালাজ করেই বলছিল আর কি। বললাম না যে যিনি প্রপার্টিটা কিনেছেন তার মানে দেশ নিয়ে আর কি উনি কটা মন্তব্য করে বললেন যে ওরা এখান থেকে ওখান থেকে আসবে, এখানে এখানে এসে
জমি সবখান থেকে সব কিনবে, সব যে এরকম সস্তা জায়গা পাবে সেখানেই বানিয়ে ফেলবে, তারপরে সাধারণ যারা টুরিস্ট আসবে তাদের মানে বিপদ হবে, তারা ভয় ভ্রান্তি পাবে, আর তারপর কি হবে, যা এখানে আসা বন্ধ করে দেবে, আমাদের পেটে লাথি। তো এই কথাগুলো বললো। যাই হোক, এই জিনিসটা ঘটেছে আমাদের সাথে। আর তারপর যখন ও বাড়ি আমরা চলে আসি তখন তো মানে সবকিছু নর্মাল হয়, বাট ওর না, ও এই জিনিসটা, যে জিনিসটা ও দেখেছিল, ও প্রায় 1 মাস টানা এই জিনিসটার স্বপ্ন ও দেখেছে। কন্টিনিউসলি চোখ বন্ধ করলেই ওই জিনিসটা, মানে যেটা ও দেখেছে, ও চোখ বন্ধ করতে পারতো না, চোখ বন্ধ করলেই ওই যে ছবিটা যেটা ওর মানে মুখের সামনে এসে গেছিল, ওই স্পষ্ট ওই জিনিসটা দেখতে পেত। ইভেন ও যে ঘট ঘট আমরা বলেছিলাম না যে তোমার ওই টেবিলটা, কাঠের টেবিলটার যে আওয়াজটা, ওই কাঠের টেবিলের আওয়াজও ঘুমালে পেত, মানে নিজের রুমের মধ্যে কাঠের টেবিলের আওয়াজও পেত। ওখানে ওর রুমে কিন্তু কোনো কাঠের টেবিল বা এরকম কিছু নেই যেটার আওয়াজ পাবে, বাট চোখ বন্ধ করলে ওর ফিল হতো কাঠের টেবিলের আওয়াজ হচ্ছে, বাথরুমের কল খুলে যাচ্ছে, মানে ওর এটা, এবার এটা হতে পারে সাইকোলজিক্যাল প্রবলেম, যেহেতু এরকম একটা জিনিস ওর সাথে ঘটেছে সেজন্য হতে পারে। বাট ওই জিনিসটা ও 1 মাস মানে কন্টিনিউসলি ফেস করেছে, এবং ও প্রচন্ড জ্বরেও ভুগেছে। তারপর ডাক্তার টাক্তার দেখিয়ে অনেক কিছু পর তারপর ও এখন ঠিক আছে। আমরা এখন তো ঠিকই থাকবে, 2018 সালের ঘটনা, তো এখন সবকিছু নর্মাল আছে। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আর হ্যাঁ, আপনারা যারা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো হেল্প বা আপনার ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে